নয় বছর পর বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে বসে আছি। মাত্র 10 বছর বয়সে বাসা থেকে পালিয়ে ঢাকায় চলে আসি। সিটে বসে আছি, কিছুক্ষণ পর একটা মেয়ে এসে আমার পাশে বসলো। হাই, আমি লিজা। আমি দিহান। ও, কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি, চট্টগ্রামে। আপনি কোথায় যাচ্ছেন? আমিও চট্টগ্রাম। কি করেন, পড়ালেখা নাকি চাকরি? জেনে কি লাভ? পুরো সফর আমার পাশেই বসে যাবেন, কথা বলে সময় তো কাটাতে হবে, তাই না? তাই আগেই বন্ধুত্ব বানিয়ে নিন। ও, আমি দিহান, অনার্স প্রথম বর্ষে। লেখাপড়া ঠিকঠাক মতো হয়নি, আর্মি জয়েন করায়। তুমি কিসে? আমিও অনার্স প্রথম বর্ষ। আর্মিতে কখন জয়েন করলে? এসএসসি পাশ করার পর আর্মিতে জয়েন করি। বর্তমানে মেজর পদে আছি, সিক্রেট আর্মি অফিসার। তুমি চাকরি করো নাকি? না, চাকরি করি না। আমার বাবাও আর্মিতে কর্নেল, হোসেন মাহমুদ। চেনো আমার বাবাকে? ও, কর্নেল স্যারের মেয়ে। তোমার বাবার মুখে আমার নাম শোনোনি কখনো? বাবা তো শাকিল নামের কোনো মেজরের কথা বলতো। আরে, আমি মেজর শাকিল দিহান, আর্মি মেজর। হোসেন মাহমুদ স্যারের আন্ডারে কাজ করি। ওয়াও, এখন তোমার পুরো বিষয়ে বলো, আমার শুনতে ইচ্ছে করছে। তোমার লাইফে নাকি অনেক রহস্য রয়েছে। আসলে আজ 9টা বছর পর বাড়িতে যাচ্ছি, খুবই এক্সাইটেড। এত বছর পর কেন? তোমার তো ছুটির কোনো আবেদনই করতে হয় না। ওয়েল ট্রেন মিলিটারি পারসন, তোমার ছুটি তো সবসময় থাকে, তবুও এতদিন পর বাসায় যাচ্ছ। আসলে 10 বছর বয়সেই ঢাকায় চলে আসি দাদার ভয়ে। দাদা অনেক রাগী। আমার একটা চাচাতো বোন আছে, যাকে আমি অনেক ভালোবাসি। ওর নাম তানু। একদিন ফাজলামি করে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিই। অনেক পানি খেয়ে ফেলেছিল। চাচা চাচি অনেক বকেছিল। আমি মনে করেছি দাদা হয়তো আমাকে পিটাতে পারে, তাই পালিয়ে চলে এসেছি ঢাকায়। আমার কথা শুনে লিজা হাসতে হাসতে শেষ। কি হলো? এখানে হাসার কি আছে? শুধুমাত্র মারের ভয়ে বাসা থেকে পালিয়েছিলে? বাসা থেকে একদিন নয়, 2 দিন নয়, 9 বছর নিজের পরিবার ছেড়েছিলে শুধুমাত্র মারের ভয়ে? এটা হাসার কথা না। আহারে বেচারা, মারকে এত ভয় পায় কেউ, তা জানা ছিল না। পরিবার বলতে আপন কেউ নেই। বুঝলাম না। আমি ছোটবেলায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মা বাবা মারা যায়। আমি ঢাকায় কেমন করে আসি আমি নিজেও জানি না। ঢাকায় একজন ভাইকে পেয়েছি, নয়তো কতদিন আগে মারা যেতাম কে জানে। তারপর যখন কিছু বুঝতে শিখি তখন বাড়ি যেতে চাইলাম। পরে আবার ভাবি আমাকে ছাড়া ওরা সুখে আছে, শুধু শুধু ওদের সুখের ঘরে পানি ঢালবো কেন? তাই যাওয়া হয়নি। অনেকদিন আগে একটা সিক্রেট মিশনের জন্য চট্টগ্রাম যাই। তখন পোস্টার দেখি ওরা আমাকে এখনও খুঁজছে। কতটা ভালোবাসে আমায়, তাই কাউকে না জানিয়েই চলে যাচ্ছি সারপ্রাইজ দেবো বলে। ও সরি হাসার জন্য। বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস, ওকে? ওকে, বাট পোস্টার যদি অনেক আগের হয়, ওরা যদি আমাকে ভুলে যায়? কোনোদিনও না, কেউ বলবে না। এরা কিন্তু তোমার বাবা মা না, যে সারা জীবন মনে রাখবে ও খুঁজবে তোমায়। হয়তো ভুলে যেতে পারে, তবে দাদা ভাইয়ের মনে থাকবে। যতই রাগী হোক না কেন, ওনার সবচেয়ে প্রিয় ছিলাম আমি। ভালো। আচ্ছা, সামনের স্টেশনে আমি নেমে যাব। ও আচ্ছা, তুমি চট্টগ্রাম কেন আসলে? নানু বাড়ি ঘুরতে আসলাম। আচ্ছা আসি, দেখা হবে পরে, বাই। ওকে বাই। লিজা স্টেশনে নেমে গেল। সামনের স্টেশনে আমি নেমে গেলাম। বাসার সামনে এসে কলিং বেল বাজালাম। অনেক সুন্দর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমি হাঁ করে চেয়ে রইলাম তার দিকে। ভেতর থেকে কে যেন বলে উঠল, কে এসেছে মামনি? না বাবা, কোনো ফকির হবে মনে হয়। আমি একটু বাড়ির মালিকের সাথে কথা বলতে পারি? কেন? একটু প্রয়োজন আছে। বাড়ির মালিক আমি, বল কি বলবি। আমরা কথা বলতে বলতে একজন মধ্যবয়সী লোক সেখানে আসলো। বলো বাবা, আমি বাড়ির মালিক। জি, আমি কি ভেতরে আসতে পারি? আসো। ভেতরে গেলাম। মেয়েটা সেখান থেকে সরে গেল। এবার বলো। আপনি কি আবির রহমান? কেন? চাচা, আমি দিহান। দিহান? দিহান তো বাসা থেকে পালিয়েছে 11 বছর আগে। এখন বেঁচে আছে কিনা আল্লাহই জানে। তুমি কেমন করে দিহান হবে? দিহান তো আরো ফর্সা ছিল দেখতে। কোথা থেকে একটা মহিলা এসে আমার চাচি হবে। কে দিহান? কোথায় ও? আসসালামু আলাইকুম চাচি, আমি দিহান। আচ্ছা, তুমি যদি দিহান হও
একটা প্রমাণ দিতে হবে। এমন একটা কথা বলো যেটা তুমি ছোটবেলায় আমাকে করতে দেখেছো। ওকে, সবার সামনেই বলবো। বলো। আমি আর তানু একসাথে তোমাকে লুকিয়ে লুকিয়ে বিড়ি খেতে দেখি। চাচিকে বলে দেবো বলে তুমি আমাদের অনেক চকলেট কিনে দিয়েছিলে, মনে আছে? চাচির কারণে চাচা সিগারেট খেত না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ভাতিজা। বাবা, তোর জন্য আমরা অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে আছি। তুই আমাদের ছেড়ে কেন চলে গেছিলি? সরি চাচি। দাদু, তানু ওরা কোথায়? এটা বলার পরে যে মেয়েটা দরজা খুলেছিল সে সেখান থেকে চলে গেল। চাচি ইশারা করে দেখিয়ে দিল ওটাই তানু। মনে হয় তোর ওপর রাগ করে আছে। রাগ ভাঙাস। আগে তোর দাদার কাছে চল, তোর জন্য প্রায় পাগল হয়ে আছে। দাদা ভাইয়ের কাছে আসলাম। দাদা আমার দিকে তাকায়ও না। বাবা দিহান। দাদু। দাদু কোনো কথা বলছে না। বাবা, আপনার দিহান এসেছে। আপনি দিহানের দিকে তাকান। এত বছর পর আসলো, কথা বলবেন না? আমি ওকে 9 বছর ধরে খুঁজে চলছি। ওর কি একটাবারও আমার কথা মনে পড়লো না? দাদু। দেখে মনে হচ্ছে অনেক জার্নিং করে এসেছে। প্রথমে ওকে কিছু খেতে দাও, বিকালে কথা বলবো। তারপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। কিছুক্ষণ পর কর্নেল স্যারের ফোন আসলো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিহান, চট্টগ্রামে ঠিকঠাক মতো পৌঁছছো তো? জি স্যার, লিজার সাথে দেখা হয়েছিল। ও নাকি চট্টগ্রামে আসছে। ও হ্যাঁ, তোমাকে বলতেই ভুলে গেছিলাম। যাক, দেখা হয়ে ভালোই হলো। আচ্ছা, যেটা বলার জন্য ফোন দিলাম, চট্টগ্রামে যেহেতু আছো সেখানে 2-1টা মিশন কমপ্লিট করতে হবে, পারবে তো? কি স্যার বলেন, কোথায়? আচ্ছা, সময় মতো বলবো। এখন তোমার পরিবারকে মানাও। ওকে স্যার। কর্নেল স্যারের সাথে কথা বলে ফোনটা রাখলাম। তারপর ভাইয়া আসবো? ওই টুনটুনি, বাইরে আসতে অনুমতি লাগে নাকি? না ভাইয়া, আমার জন্য কি কি নিয়ে আসলে? তানুর ছোট বোন তাসনু। ও মা, টুনটুনির জন্য তো কিছু আনতেই ভুলে গেছি। হায় আল্লাহ। যাও, আমি ভাইয়ের সাথে কথা বলি না। এই পুরো সুটকেস তুমি আর জিহাদের জন্য। এবার খুশি তো? অনেক। দাদা ভাই তোমাকে বসার ঘরে যেতে বলছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বসার ঘরে কি? দাদু, চাচা, চাচি, তনু, জিহাদ সবাই একসাথে বসে আছে। দেখ, অনেকদিন পর এমন আড্ডা। তুই যাওয়ার পর এরকম আড্ডা আর হয়নি। কেন? তুই যাওয়ার পর তো দাদা নিচে একদমই আসতো না। দেখি এখানে আয়, সব শোনা তোর পালিয়ে যাওয়ার ঘটনা। এগুলো বলার কি আছে? বলার কি আছে মানি? কোথায় ছিলি, কার কাছে ছিলি, পড়ালেখা করলি কি না, অনেক কথা জানার আছে। ও, সব কিছু এখন বলতে পারবো না। কিছু বলবো, কিছু পরে। ওকে যা বলার বল এখন। তারপরে আমি বলা শুরু করলাম। আমি যখন বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তখন তেমন কিছুই বুঝতাম না। বন্ধু বান্ধবগুলো কিছু জানে না এই ব্যাপারে। তখন শুনেছিলাম নাকি পালিয়ে ঢাকা চলে যাই, আর বাসের সাথে করেই যেতে টাকা লাগে না। ঢাকার বাসে করে ঢাকায় চলে গেলাম। তারপর শুরু হলো নতুন যুদ্ধ। তারপর শুরু হলো জীবন যুদ্ধ। কিছু জানতাম না, কিছু বুঝতাম না। একজন ভাইকে পেয়েছি, তার গ্যারেজে কাজ করে খাবার খেতে পারতাম। ওই ভাইটার আমার একটা বয়সী ভাইও ছিল। ওর কাছ থেকে বই নিয়ে পড়তে দেখায় ভাইটা আমাকে স্কুলে ভর্তি করে দিল। দিনে লেখাপড়া আর রাতে কাজ করতাম। এভাবেই চলছিল জীবন। এসএসসি পরীক্ষার পর থেকে কোনো রকম চলে। এটাই আমার ঢাকার জীবন। কি দরকার ছিল যাওয়ার? এত কষ্ট করতে হতো না। তোকে অনেক খুঁজেছি আমরা, কিন্তু পাইনি। আচ্ছা তোরা বস, আমি ভালো কিছু নাস্তা রেডি করি তোদের জন্য। এই, তুমি বাজার থেকে কিছু বাজার নিয়ে আসো তো। আর দাদু, আমি, তানু, জিহাদ, তাসনু বসে আছি। জিয়াদ, তা শোনা, তোরা খেল। তোর ভাইয়া আর আপুর সাথে আমার কথা আছে। জিহাদ, তাসনু চলে গেল। আমাকে আর তানুকে দাদু পাশে বসালো। দাদু কিছু বলবে? এখন তোরা বড় হয়েছিস, এখন তোদের দুজনকে বিয়ে দিয়ে এখান থেকে কোথাও যেতে দিব না। দূর দাদা, ফালতু কথা বলো না তো, ভালো লাগে না এসব। এ বলে তানু সেখান থেকে চলে গেল। এখন এসব বলার কি আছে, সময় হলে বলতে আর কি। মনে হয় তোর উপরে রাগ করে আছে। যা গিয়ে রাগ ভাঙা, তাড়াতাড়ি তোদের বিয়ে দিতে পারলেই হলো। তোমার শুধু বিয়ে আর বিয়ে। এটা বলে তানুর রুমের দিকে পা বাড়ালাম। দেখি তানু রুমে শুয়েছে। আমি গিয়ে তানুর পাশে গিয়ে বসলাম। আমার উপর রাগ করে আছো? আচ্ছা বাবা, সরি, আর কোথাও যাব না। তানু চুপ করে আছে। বললাম তো সরি, আর কোথাও যাব না, অনেক ভালোবাসবো,
প্লিজ ক্ষমা করে দাও। এসব ফালতু কথা আমার সামনে বলবি না। তুই আমার রুমে আসার আগে অনুমতি নিছিস? আসলে তোরা সব ছেলেরাই এক একটা ফালতু। যা সামনে থেকে। আচ্ছা বাবা, চলে যাচ্ছি, তবুও রাগ করে থেকো না। তানু রুম থেকে বের হয়ে তাসনু আর জিহাদকে খুঁজতে লাগলাম। দেখলাম ওরা ছাদে বসে খেলছে। ভাইয়া আসছো? দেখো, জিয়াদের সাথে তোমার কথাই হয়নি। জিহাদ আমার সাথে কথা বলছিস না কেন? তুমি তো আমাকে ভুলে গেছো, নইলে এতদিন আমাদের ছেড়ে থাকতে পারতে নাকি? ওরে আমার পিছিয়ে এত রাগ আমার ওপর? তোর গিফট আনছি, তাসনু দিবে তোকে। থ্যাঙ্কস ভাইয়া। আমরা কথা বলতে বলতে রাফি আর আরিফ আসলো। কিরে দোস্ত, শহরে কি আমাদের তো ভুলেই গেলি মনে হয়। ভুলেই তো যাবে, প্রেম করলে কি আমাদের মনে থাকবে? এই একদম ফালতু কথা বলবি না। এত বছর পরে আসলাম, একবার জড়িয়ে ধরলি না। আরে তোকে জড়িয়ে ধরলে আমাদের সম্মান কমে যাবে। তার থেকে চল চাচার দোকানে গিয়ে সিগারেটের সুস্বাদ নেই। স্মোকিং ইজ ডেঞ্জার ফর হেলথ। বালের ডায়লগ রাখ, চল তাড়াতাড়ি। চাচার দোকানে এসে বসলাম তিনজন। রং চা আর সিগারেটের এক অসাধারণ মুহূর্ত। যদিও আর্মিতে সব নিষেধ। তখনই লিজার ফোন আসলো। হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। তা এই অবেলায় ফোন দিলে কেন? কেন দিতে পারি না? তা তো অবশ্যই পারো, এবার বলো কেন। দেখি তোমার বাসার ঠিকানা দাও, আমি আসবো তাড়াতাড়ি। দেখো লিজা, এখন নিয়ে আসতে পারবো না, সময় হলে আমি নিয়ে আসবো। ওকে? ওকে, আচ্ছা তাহলে এখন রাখি। ওকে বাই। ফোন রেখে চা খায় মনোযোগ দিলাম। রাফি আর আরিফ কেমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। দেখছস রাফি, আমি বললাম না প্রেম করে তাই আমাদের মনে পড়েনি। আরে না, এটা শুধু ফ্রেন্ড, আসার সময় পরিচয় হয়েছে। তাহলে ভালো। তানু যদি জানে প্রেম করিস তাহলে মেরেই ফেলবে। যে এর আগে মেরে বাবা। দূর, তার অনেক ভালো মেয়ে, আমার ভালোবাসা। হ্যাঁ, তুই নিজেকে দেখ। ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টা বেজে গেল। বাসায় এসেই চাচি ডাকলো খাবার খেতে। আমি গিয়ে দাদুর পাশে বসলাম। তা দেখে জিহাদ চিৎকার দিয়ে বলল, ভাইয়া এই চেয়ারে বসিও না, আপু দেখলে অনেক রাগ করবে। এটা আপুর চেয়ার, দাদা ভাইয়ের পাশে আপু বসবে। বসো, তোর আপু কিছু বলবে না? দাদুর পাশে বসে আছি। কিছুক্ষণ পর তানু আসলো। এই আমার চেয়ার থেকে উঠ, এটাই আর বসবি না। থাক না দাদু ভাই। তাহলে দাদা আমি কোথায় বসবো? রেহানের পাশে এত বড় জায়গা পড়ে আছে, তার পাশে বসলে তো হয়। না, আমি ভাইয়ার পাশে বসবো। আপু ওইটাই বসো। তানু গিয়ে অন্য পাশে বসলো। সবাই খাওয়া দাওয়া শুরু করলো। আমি না খেয়ে বসে আছি। কি হলো দিহান, খাবার ভালো হয়নি? তোর জন্য স্পেশালভাবে রান্না করেছি, ভালো লাগবে, খেয়ে দেখ। না চাচি, একটা চামচ দাও, হাতে খেতে পারবো না আমি। কেন? বিকেলে ফুল ছিঁড়তে গিয়েছিলাম, কাটা ছিল, খেয়াল করিনি, কেটে গেছে। ও এদিকে আয়, আমি খাইয়ে দিই। আমাকে বলবি না হাতে খেতে পারবি না? চাচি আমাকে খাইয়ে দিচ্ছে, তা দেখে আমার চোখ দিয়ে জল পড়ছে। চাচি এত আদর করছে, আর যদি মা থাকতো তাহলে কি করতো? কি হলো, মায়ের কথা খুব মনে পড়ছে? তো আমাদের ছেড়ে চলে গেছিলিস কেন? চোখের পানিগুলো মুছে নিলাম। এটা যেন চাচি নয়, আমার মা। খাবার খেয়ে রুমে বসে আছি। মা বাবাকে খুব মনে পড়ছে, কিন্তু তানুর ব্যবহার আমাকে খুব ভাবাচ্ছে। পরিবারের সবার ব্যবহার ভালো হলেও ওর এমন কেন? রাগ করে থাকলে তো এমন হয় না। এসব না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা। ভাইয়া ওঠো। কে এত সকালে ডাকছে? আমি তাসনু। সকাল কই, 9টা বাজে। ওঠো, সবে অপেক্ষা করছে। ও টুনটুনি তুই? ভাইয়া আমি টুনটুনি বলবো না, বলে দিলাম। কেন? আমি অবশ্যই বলবো। আমি আপুকে বলবো, আর আপু তোমার 12টা বাজাবে। তানু কি বেশি রাগী? আপু অনেক রাগী, আগে এমন ছিল না। আচ্ছা বাদ দাও, খেতে আসো। তোমার আপু অনেক ভালো, এগুলো হয়তো এমনি দেখায়। তাই যেন হয়। এখন চলো নাস্তা করবে। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাসনু চলে গেল। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, কিন্তু ওয়াশরুমে পানি নেই। দ্বিতীয় তলায় গেলাম, যেখানে সবসময় পানি থাকে। ওয়াশরুম থেকে খালি গায়ে শুধু প্যান্ট ছাড়া কিছুই নেই। তখনই কে যেন, এটা তো তানু। চিৎকার দিল কেন? তানুর চিৎকারে চাচি ওপরে চলে আসলো। কি হয়েছে তানু, চিৎকার করলি কেন? তানু বলল তেলা পোকা দেখেছে।
তোরা পারিসও বটে। এই বলে চাচি চলে গেল। ওই, তুই এই রুমে কেন? পানি নেই তাই। এখন বলো তুমি এই রুমে কেন? আমার বাসায় আমি যে রুম ইচ্ছে সে রুমে থাকবো, তোর কি? ও সরি, সকালে নাস্তা করে দাদুর সঙ্গে খবর দেখছিলাম, সাথে বাসার সবাই আছে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। দাদা আমি ভার্সিটি যাচ্ছি। ওকে, সাবধানে যাস। রিহানকে নিয়ে সাথে। না দাদা, এসব খ্যাত নোংরা ছেলেগুলোকে ভার্সিটিতে মানাবে না, আমি আসি। তানু ভার্সিটিতে চলে গেল। আমি কি করব কিছুই ভাবতে পারছি না। দাদুর সাথে খবর দেখায় মনোযোগ দিলাম। হঠাৎ একটা খবরে চোখ আটকে গেল। কয়েক মাস আগে মেজর শাকিল এই এলাকায় একটা মিশনে আসে। তখন প্রায় প্রচুর সন্ত্রাস ছিল। এখন সন্ত্রাস আছে। যারা এইসব বিষয়ে কথা বললে তাকে খুন করে, যাতে এইসব খবর বাইরে না যায়। তাই ভয় লাগে এইসবে। মনে মনে সিদ্ধান্ত নিলাম সবার সাথে মজা করব। এই এলাকাতে সন্ত্রাস মুক্ত করে সবাইকে আসল পরিচয়টা দেব। কি হলো, কি ভাবছিস? এসব কথাগুলোই তো। জানতাম ভয় পেয়ে যাবি। রাতের বেলা একা কোথাও বের হইস না। ওকে, দরকার ছাড়া বের হব না। তোর আবার কিসের দরকার পড়বে? জানি না। দাদুর সাথে কথা বলে বাইরে চলে আসলাম। তারপর কর্নেল স্যারকে ফোন করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিহান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। ফোন দিলে দেখছি কোনো জরুরি কাজ। কয়েক মাস আগে এখানে একটা মিশনে আসলাম, মনে আছে? কেন, কি হয়েছে? এখানের অবস্থা এখন তার চেয়ে ভয়ানক। আমি সেটা বলার জন্যই অপেক্ষা করছি। তুমি এই বিষয়টা হ্যান্ডেল করবে। যত ফোর্স লাগে নেও। ওরা কিন্তু ভীষণ ভয়ঙ্কর লোক। আগে দেখি, কয়েকদিন যাক। নাহিদকে সাথে নিলে হবে, আর দুজন নেব। ওকে, দেখিও। মিশনে আরেকজনকে নিতে হবে সাথে। কে? পরে বলবো, রাখি, বাই। ওকে বাই। এবার বুঝতে পারলাম স্যার আমাকে এসব বিষয়ে দেখার জন্য ওই দিন কল করেছে। কাউকে না জানিয়ে একা এলাকায় ঘুরতে বের হলাম। এখন বেলা 12টা বাজে। চারদিকে মানুষ তেমন নেই। তাহলে দাদুর কথাই ঠিক হবে। এখানে আতঙ্কবাদী লোক আছে, যাদের ভয়ে মানুষ ঘর থেকে বের হয় না। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। এলাকাটা তেমন ভালোভাবে চিনি না। হঠাৎ দেখতে পাই তানু ভার্সিটির গেট দিয়ে বের হচ্ছে। কখন যে ভার্সিটির সামনে চলে আসছি নিজেও জানি না। তানু বান্ধবীদের বিদায় দিয়ে রিক্সা করে চলে যেতে নিচ্ছিল। দৌড়ে আমি সেখানে গেলাম। তানু দাঁড়াও, আমি সহ যাব। অন্য একটা রিক্সা খোঁজ, এটাতে যেতে পারবি না। আমি এটাতে করে তোমার পাশে বসিয়ে যাব। এটা বলে রিক্সাতে উঠতে লাগলাম। আমাকে উঠতে দেখে তানু নেমে গেল। হেঁটে চলে যেতে লাগলো। আমি রিক্সা থেকে নেমে গেলাম। মামা, এই নেন ভাড়া, আর সামনে থেকে ওনাকে তুলে নেবেন। আর একটা বাজে কথা বলবেন না। আমার হবু বউ হয়ও, ওকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। উনি মন খারাপ করে তানুকে নিয়ে চলে গেলেন। আমার রিক্সাওয়ালা মামার কথাটা খটকা লাগলো। দেখে মনে হচ্ছে অনেক শিক্ষিত। এত না ভেবে চলে আসতে নিলাম বাসায়। তখন কারোর সাথে ধাক্কা খেলাম। ওকে ভাই, চলে যাচ্ছি। আসার আগে লোকটা চেহারা ভালোভাবে দেখে নিলাম। দেখে মনে হচ্ছে না লোকটা সন্ত্রাসী। তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। আগে ভালোভাবে জেনে শুনে তারপর কাজে লাগতে হবে, এসব ভাবছিলাম। আর বাসার দিকে আসছি, ঠিক তখনই দিহান, পিছনে তাকিয়ে দেখি রাফি, আরিফ। কিরে, কোথায় গেছিলি? ভার্সিটিতে গেছিলাম। ও আচ্ছা, এত দেরি কেন? তানু তো অনেক আগে চলে গেল। তুই এখনো এখানে কেন? দুপুর 2টা বাজে, তুই কি করছিলি এখানে? এই তো ঘোরাঘুরি করছিলাম। 12টা 30-এ আসলাম, আর কখন 2টা বেজে গেছে সেই খেয়ালই নেই। বাসায় যা, আন্টি চিন্তা করবে তো। তোদের জন্য চিন্তা করবে না মানে? না রে দোষ, মা জানে আমরা দেরি করি বাসায় যাই। আচ্ছা বাই, সাবধানে যাস। বাসায় চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে রুমে বসে আছি। মানুষগুলোকে যেন এক নতুনভাবে জানছি। কেমন যেন সব রহস্য রহস্য মনে হচ্ছে। আপন মানুষগুলো কেমন যেন বদলে গেল। ভাইয়া, কি ভাবছো? তখন জিহাদ এই কথাটি বলল। কই কিছু না তো, কখন আসলি? এখন আসছি। কখন থেকে দেখছি তুমি কি যেন ভাবছো। চলো আজ সবাই মিলে ঘুরতে যাব। কোথায় যাবি? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চলো প্লিজ। তোর আপু যাবে? কোন আপু, তানু নাকি তাসনু? দুজনেই? বড় আপুটা জানি না, ছোট আপু যাবে। ও, যাব বিকেলবেলা। তানু চলো আজ জিহাদদের সাথে ঘুরতে যাই।
এই, তুই সকালে দেখছি রিকশায় আমার পাশে বসতে চাইছিস, এখন দেখছি আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান। দেখ, এসব ফালতু কাজ না করে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হ। যেখানে ছিলি সেখানে চলে যা। আমার শ্বশুরবাড়িতে আমি না থেকে কে থাকবে? আমি তো বাড়িতে আসিনি, শ্বশুর বাড়িতে এসেছি। বউ শ্বশুর বাড়ি তো, তাই। ঠাস ঠাস করে দুইটা শব্দ হলো, কানে কম শুনছি মনে হয়। কি হচ্ছে? ও চর মেরেছে আমায়। যে তানু আগে আমাকে বাসায় না পেলে সারা বাসা এক করে তোলপাড় করে ফেলতো, সে আজ তানুই আমার গায়ে হাত তুললো। সেখান থেকে চলে আসলাম, রুমে এসে মন খারাপ করে বসে আছি। তখন কে যেন পেছনে চোখ বেঁধে ধরলো। দেখি বলতো আমি কে? কে আবার? তাসনু? না, তাসনু নয়, তোর পুরাতন জিএফ নাদিয়া। নাদিয়া? মানে কোন নাদিয়া? চিনলাম না তো। আর আমার রুমে আসছো, তাও আবার দরজা নক ছাড়া? আমাকে তো তাসনু নিয়ে এসেছে, এখন আর চিংড়ি কই। হয়তো নতুন কোনো মেয়ে পাইছিস তাই ভুলে গেলি। এত বকবক না করে তাড়াতাড়ি পরিচয়টা বল। ছোটবেলা 5 বন্ধুর মধ্যে একজন এবার হলো, মনে আছে তো নাকি তাও ভুলে গেলি? 5 বন্ধুর কথা মনে থাকবে না কেন? কিন্তু নাদিয়া তো দেখতে একদম কাকের মতো ছিল। এত সুন্দর না? হয়তো মেকআপ নয়তো ময়দা, কোনটা? সেরা ফাজিল হয়েছিস, কিন্তু তুই দেখতে আগে অনেক ফর্সা ছিলি, এখন গায়ের রং এমন কেন? গায়ের রং এমন নয়, এটা কেমিক্যালের কারণে হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখাইছিস? কি কেমিক্যাল? ডাক্তার দেখিয়েছি, একটা সময় দিয়েছে, সেটা পার হলে ডাক্তারের কাছে যাব, তারপর ওষুধ দেবে। ও তাহলে ভালো, চল আজ ঘুরতে যাই। 5 বন্ধু আছি, রাফি আর বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে বলবি না? তুই আসতে পারলেই ওদের আড়লে কি হতো? ধুর, ওরাই আসে নাই। তারপর বিকেলে সবাই মিলে ঘুরতে বের হলাম। রাফি, আরিফ, তানু, সাদিয়া ও আমি, আমরা 5 বন্ধু। ছোটবেলায় স্কুলে একসাথে বসে আড্ডা দেওয়া, অন্যদের সাথে ঝগড়া করা, মজা নেওয়া, এক কথায় হ্যাপি লাইফ ছিল তখন। আজ খুব মিস করছি সেই সময়গুলোকে। সবাই মিলে ঘুরতে বের হলাম, কিন্তু তানু এখন আসলো, আর আমি বলার পর আসলো না। নিজের উপর খুব খারাপ লাগছে। তানু আমাকে বোঝে না। কিরে দিহান, সবাই কত হাসি খুশি, তুই এমন মন খারাপ করে আছিস কেন? না, এমনি ভালো লাগছে না। কালো ভূতের আবার ভালো লাগা? তানু, একটা বাজে কথাও বলবি না। দিহান মোটেও কালো নয়, তোর চোখে সমস্যা আছে, ডাক্তার দেখা। ওকে? এরকম হতে হতে একটা সময় ওরা ঝগড়ায় চলে গেল। আমি থামাতে চেয়েও পারছি না। এক পর্যায়ে তানু রেগে উঠে চলে গেল। তুই চোখে ভুল দেখিস, তুই ডাক্তার দেখা। থাক, তোরা তোদের কালো ভূত বন্ধুটাকে নিয়ে। এসব গাইয়া খ্যাত লোকের সাথে মানুষ কথা বলে নাকি? তোদের চোখ এতই খারাপ, থাক তোরা। এই বলে তানু সেখান থেকে চলে গেল। আমার জন্য হয়েছে, আমি কালই ঢাকায় চলে যাব, আর এসে তোদের মাঝে ঝগড়া করব না। তোকে যেতে দিলে তো যাবি। তনুকে ঠিক করার দায়িত্ব আমাদের। ও মনে হয় তোর উপর রাগ করে আছে, তাই দেখতে পারে না। না হলে দেখ, এখানে দেখতে কে সুন্দর। বিষয় সেটা না, তানু আমাকে ঘৃণা করে। আমার মনে হয় না রাগ করে আছে। বাবা মায়ের আদর একটু বেশি পেয়ে কাউকে মানুষ বলে গুনে না। ওর সমস্যা অন্য জায়গায়, তুই ঠিক করতে পারবি। শুনলাম তোর পড়ালেখা হয় নাই, তানুর ভার্সিটিতে ভর্তি হয়ে যা, লেখাপড়াও চালায় যা, তানুকে ঠিক করতেও পারবি। দেখি। ওই, মন খারাপ করবি না একদম। কিন্তু একটা কথা ভাবছি। কি ভাবছিস? তনু তো ভার্সিটিতে বিভিন্ন ফালতু কাজ করে, যদি দিহানকে এর শিকার হয়। ও, সেটা তো ভুলেই গেছি। বাদ দে দিহান, তুই বাসায় থেকে করার কর। পড়ালেখা করতে হলে অন্য ভার্সিটিতে করিস। কি করে ভার্সিটিতেও? সে অনেক কিছু, পরে বলবো। কিন্তু আজ অনেকদিন পর 5 বন্ধু একত্র হলাম, আর তানু ভেঙে দিল। ধুর, ফালতু। বাদ দে। তারপর যে যার বাসায় চলে গেল। আমি বাসায় এসে নিজেকে আয়নায় দেখলাম। দেখতে আসলে বাজে লাগছে। যে মানুষের নিজেকে নিজের কাছে ভালো লাগে না, অন্য মানুষগুলোর কাছেও সে ভালো হয় না। তখনই বন্ধু নাহিদের ফোন আসলো। কিরে, কি অবস্থা? ভালো দোস্ত, তোর? ভালো। স্যার কিছু বলেছে? পরে এসব নিয়ে বলবো। তোরা চট্টগ্রামে চলে আয়, মিশন আছে। স্যার বললো চট্টগ্রামের কোনো কোনো জায়গায় যেন অবস্থা খারাপ। অবস্থা খারাপ মানে কি বোঝাইতে চাইছে? সেটা এখানে আয়, তারপর দেখা যাবে। সেখানে এসে থাকবো কোথায়? তোর বাসায় নাকি? জায়গা দিলে তো ভালো হয়, ভাবি পড়াতে পারবো। এখন মজা করার মুডে নেই। আমি সব কিছুর ব্যবস্থা করছি, তুই চলে আয়। সাথে ফাহাদ, জয়, রাহাতকে নিয়ে আয়। আর কেউ নাই? আরেকজন কর্নেল স্যার সিলেক্ট করবে, আর আজ রাতে তোদের আসতে হবে। ওকে, আচ্ছা রাখি, বাই। রাত 11:30 বাজে।
গ্রামে এই সময় মধ্যরাত, আর শহরে রাতের খাবার সময়। সঠিক তো। নাহিদ ফোন করে জানিয়েছে ওরা চট্টগ্রামে চলে আসছে। রাতের বেলা মোবাইল স্ক্রিনে হালকা আলোয় ঘর থেকে বের হলাম। চারদিকে নিস্তব্ধ, গ্রামটা এক অপরূপ সৌন্দর্য কাজ করে। গ্রামের রাতের বেলাটা অসম্ভব সুন্দর লাগে। হালকা ঠান্ডা হওয়া, ঝিঝি পোকার ডাক অসম্ভব সুন্দর লাগে। রাত 12টা বেজে 5 মিনিট। হাঁটতে হাঁটতে চলে এসেছি চিরচেনা ভার্সিটির গেটের সামনে। নাহিদ, রাহাত ও ফাহাদের জন্য ভার্সিটির পাশে একটা বাসা ভাড়া করে রেখেছিলাম। হঠাৎ ভার্সিটির ক্যাম্পাসে কিছু একটা চোখে পড়ে। একটা লাল লাইট, কে একজন হেঁটে যাচ্ছে। এখন আমার কোনটা করা উচিত? নাহিদের সাথে দেখা করা নাকি এই লোকটার পিছু করা? আমার জন্য হয়তো ওদের অপেক্ষা করতে হবে, তাই ওদের কাছে চলে গেলাম। দিহান, এই মিশনটা খুবই সিক্রেট রাখতে হবে। এখানে অনেক বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদ যুক্ত। কেন? ওকে, আমাদের কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে, ছদ্মবেশ ধরে। মানে এখন থেকে তোদের সাথে কথা হবে গোপনে। ওকে। এতদিন থেকে বুঝতে পারলাম আমরা যদি কোনো ভার্সিটিতে ছাত্র হিসেবে কাজ করি তাহলে আমাদের কাজ ভালোভাবে শেষ করতে পারবো। কি বলতে চাস? আমরা সবাই ভার্সিটির ছাত্র হিসেবে জয়েন হতে হবে, তারপর সেখানে থেকে কাজ চালিয়ে যাব। একটা কথা মনে রাখবি, মিশনের আগে তোদের আমি চিনি না, মানে গোপনভাবে কথা, আর বাকিগুলো মেসেজে, কারণ আমার উপরে অনেকেরই সন্দেহ আছে। ওকে, তাহলে কাল ভার্সিটির প্রিন্সিপালের সাথে দেখা করব আর বলবো আমাদের ছাত্র হিসেবে কাজ করতে দেওয়ার জন্য। না, লিগ্যাল আপিল করতে হবে, কেননা হয়তো পরিবর্তে দেখা যেতে পারে এদের মধ্যে কেউ ক্রিমিনাল যে সারা বিষয় পরিচালনা করছে। ওকে, আচ্ছা, যদি কেউ দেখে ফেলে সমস্যা হবে। ওকে। আমি আস্তে আস্তে চলে আসলাম বাসায়। বাসায় এসে খেয়াল করি দোতলায় বেলকনিতে তানু মোবাইল টিপছে। তাড়াতাড়ি নিজেকে আড়াল করে রুমে চলে আসলাম। রাত 1টা বেজে 45 মিনিট। ঘুমাচ্ছে কোন এক দলের বস। তখনই তার ফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে? তো সমস্যা কি? কোনো কাজ ছিল হয়তো? তোকে কতবার বলবো আমাকে বস বলবি না, ভাই বলবি। আপাতত দেহানের উপর নজর রাখ। আমার মনে হয় না দেহান এমন কোনো কাজ করবে যার দ্বারা আমাদের ক্ষতি হবে। তুই নজর রাখ। সকলে ঘুমিয়ে আছে তখন। ভাইয়া ওঠো। কিরে, এত সকালে ডাকছিস কেন? ভাইয়া নাস্তা করবে না? 9টা বাজে। সারাদিন কি ঘুমিয়ে থাকবে নাকি? চলো, দাদা তোমাকে ডাকছে। ওকে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রাতে একটু দেরি করে আসায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে গেলাম। সবাই বসে আছে, আমি ছাড়া। আগের দিন তানুকে দেখেছি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে, আর এখন দেখছি অন্যরকম ভাবে। কিরে দিহান, ঘুম থেকে উঠতে এত দেরি হয় কেন? কাল রাতে একটু দেরিতে শুয়েছি, তাই একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, নাস্তা করে নে তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাবে। সবাই নাস্তা করে যে যার মতো চলে গেল। বাকি আছি তানু আর আমি। তানু আমার দিকে একবার তাকিয়ে রুমে চলে গেল। আজ ভার্সিটিতে ভর্তি হব, সব ফর্মালিটি রেডি। তানু ভার্সিটি যাওয়ার জন্য বের হয়ে গেল, তারপর আমি বের হলাম। ভার্সিটিতে এসে প্রথমে নাহিদ, জয়, ফাহাদের সাথে দেখা করতে হবে, তাই কেউ না দেখার মতো বাসায় চলে গেলাম। এসে দেখি সবাই এখনো ঘুমাচ্ছে। দিলাম একটা লাথি বরাবর। ও আম্মু, গেল রে, আমি শেষ। কোন ভালো ছেলে আমাকে লাথি মারছে? আমি। ও, তুই আমাকে এরকম করে মারলি কেন? এত দেরিতে উঠলে তোর ভবিষ্যৎ অন্ধকার, তাই ভবিষ্যৎ অন্ধকার না করে একেবারে বর্তমানে অন্ধকার করে দিছি। তোরে তো আমি পাইছি। এই না, দাঁড়া, তোকে ঘুম থেকে তোলার ছিল, তুলেছি। সেটা লাথি মেরে হোক আর চর মেরেই হোক। এখন আসল কথায় আসি। তোদের একটা কথা বলতে হবে। আসল কথা হলো, তোদের ভার্সিটি ভর্তি হতে হবে না। মানে? বলছি, সবাই একত্রে এক ভার্সিটিতে ভর্তি হলে সন্দেহের মাত্রা বাড়তে পারে, তাই আমি নাহিদ এক ভার্সিটিতেই ভর্তি হব, আর তোরা 3জন পার্ক, স্কুল, স্ট্রিট এসব দেখা লাগবে। ভার্সিটিতে আমরা সামলে নেব। আমি অনুরোধ করছি না, জানিয়ে দিয়েছি, কাজ ঠিকঠাক মতো করবি। তারপর আমি নাহিদকে নিয়ে বের হয়ে আসলাম। নাহিদ কি যেন ভাবছে। কিরে, কি ভাবছিস? না, কিন্তু ওদের সাথে এমন ব্যবহার করলি কেন? কেমন ব্যবহার করলাম? এই যে রাগ করে কথা বললি, অর্ডার করলি। দেখ, ভার্সিটিতে মানুষ যদি 1000 জনকে সামলাতে হয় তাহলে তাদের সামলাতে হবে 500। এদের কমই কাজ, তারপরেও না বললো, তাই মাথায় রাগ উঠে গেল।
ও আচ্ছা, বাদ দে। আমি নাহিদ ভার্সিটিতে চলে গেলাম। গেট দিয়ে ঢুকছি, কিছু দূরে তানু দাঁড়িয়ে আছে, সাথে 7 থেকে 8 জন বান্ধবী। আমরা ওদের পাশ দিয়ে চলে আসছি, খেয়ালই করলো না। প্রিন্সিপালের রুমে গিয়ে ভর্তির সব কাগজ শেষ করলাম। ক্লাস শুরু হতে আরও অনেক সময় বাকি, তাই ক্যাম্পাসে গেলাম। তখন তানু ডাক দিল আমাকে। ওই এদিকে আয়। তানু আমাকে ডাকছে, মনে মনে অনেক খুশি হলাম। আজ সকালের তানুর রিয়াকশন অন্যরকম, আবার ওর কাছে ডাকছে, তাই তাড়াতাড়ি ওর কাছে গেলাম। আমাকে ডেকেছো? আমার সামনে দিয়ে চলে গেলি আমাকে না দেখার মতো, আবার আমাকে সালামও দিলি না। এসব কি বলছো? সালাম কেন দেব? দেখ দেখ, তানু তোর রাজত্ব এসে তোর সাথে কিরকম কথা বলছে। ঠাস ঠাস করে তানু 2টা চড় মারলো আমাকে। কি রে, তো সাহস তো কম না? তুই জানিস না আমি কে? এই পুরো ভার্সিটি আমার কথায় চলে। তো আমি কি করব? আবার কথা বলিস? দে কানে ধরে 10 বার উদ্বোস কর। ওই কি বলেছেন এসব? ও কিছুই করবে না। এই দিহান, চল তো। এসব ফালতু মেয়েগুলো দেখলে আমার মাথায় রাগ উঠে যায়। নাহিদ আমার হাত ধরে আমাকে নিয়ে আসলো। কি রে, নিয়ে আসলি কেন? আমি নিয়ে আসি না আসি, তুই চর খা। ভালো করেছিস, এমনিতেই বের হতে পারতাম না। মেয়েটার ব্যাপারে জানছি। একটা ছেলে প্রতিদিনই নাকি নতুন ছেলেকে জাগ দেয়। মেয়েদের করে কিনা জানি না। আমাকে আমার বন্ধুরা বলেছিল। ও আচ্ছা, চল ক্লাসে। কি রে তানু, তুই ছেলে দুইটাকে কিছু না করে ছেড়ে দিলি কেন? কই ছেড়ে দিলাম, আরো হিসাব নিব, তাই একদিন সব হিসাব শেষ করতে চাই না আর কি। আরো হিসেব মানে? 2 হতে 3 মাস আগে ওই কালো ছেলেটা দেখলি না, ও আমাকে ধাক্কা মারছিল, কিন্তু একটা সরিও বললো না। আবার আমার সামনে আমার খালাতো ভাই আসিফকে চড় মারলো। একেবারে সামনে ছিলাম না, তাই নয় তো সেখানেই পুঁতে দিতাম। তো এখন তুই ওর কাছে কি চাস? মানে ওকে কি করবি? আসলে ও আমার চাচাতো ভাই, 9 বছর পর বাসায় এসেছে। 2-3 মাস আগে এখানে দেখেছিলাম। কোথা থেকে এসে আমাকে ধাক্কা মারে, সরিও বলেনি। আবার আমার খালাতো ভাইকেও চড় মারে, তাই ওকে শিক্ষা দেব। বাসায় তো দিতে পারবো না, তাই এখানেই দিতে হবে। 2-3 মাস আগে যখন দেখা হয়েছিল তুই কি জানতি যে ও তোর চাচাতো ভাই? না, তখন জানতাম না, কিন্তু তখন থেকে প্রতিশোধের আগুনে জ্বলছি। এবার সুযোগ আসলো, ও নাকি ঢাকায় পড়ালেখা করছে, তার মানে ও এখন এই ভার্সিটির ছাত্র, এটাই সুযোগ। ও আচ্ছা, তোর চাচাতো ভাই হলেও তুই এমন করছিস কেন? ওর মতো কালো ভূতকে কে চাচাতো ভাই বলবে? আর দাদি নাকি চায় আমাদের বিয়ে দিতে, তাই কষ্ট দিয়ে ওকে বাসা থেকে তাড়াবো। তারপর আর কি, ও চলে গেলে আমি শান্তি। কিন্তু দেখতে তো তেমন কালো না, আর কানের সাইডে একটা সাদা দাগ দেখে মনে হচ্ছে কালো হয়ে গেছে কোনো কিছুর এফেক্টের ফলে। ওই, তোকে এত বিজ্ঞানী হতে কে বলেছে? যা বলি শুনবি। ওকে। এদিকে আমি আর নাহিদ ক্লাস করছিলাম, তখনই দিহান বলে কেউ ডাক দেয়। পিছনে ফিরে দেখি রাফি, আরিফ আর নাদিয়া। কিরে, ভার্সিটিতে আসলি? ভর্তি হলি নাকি? হুম। আমাদের একবারও জানালি না। এই তোর বন্ধুত্ব? বাসায় বলছিস নাকি সেটাও বলিসনি? নাস্তা করার সময় সবাইকে একসাথে বলেছি, আর তোদের বলতে পারিনি কারণ কাল রাতে এই ডিসিশনটা নিয়েছি। ও আচ্ছা, তা একে? ও, তোদের সাথে পরিচয় করে দিই। এ হচ্ছে নাহিদ, ঢাকায় যেখানে ছিলাম আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি এখানে ভর্তি হবো শুনে আমার সাথে ভর্তি হতে চলে আসলো। ও, তাহলে এটা আমাদের আরেক বন্ধু। তারপর নাহিদ যেটা বললো সেটা শুনে আমি ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছি। রাফি, আরিফ তো অবাক হচ্ছে, এখানে কিছু বুঝতে পারছে না। বন্ধু মানে? কিসের বন্ধু? বন্ধু না অন্য কিছু? তাহলে কি ভাই? এই না, বন্ধুই ঠিক আছে। নাহিদকে ওদের সাথে পরিচয় করে দিলাম। তারপর নাহিদ হাত মেলাচ্ছে সবার সাথে, নাদিয়ার সাথে হাত মেলাতে গিয়ে অনেকক্ষণ ধরে রেখেছে। রাফি, আরিফ এটা খেয়াল না করলেও আমি ঠিকই করেছি, তাই জোরে একটা চিমটি কাটলাম। কিরে, কি হলো? চিল্লাস কেন? মশা কামড় দিচ্ছিল। ও আচ্ছা। নাদিয়া, হাসিস কেন? না মানে কিছু না, ক্লাসে চল সবাই। ওকে চল। তারপর সবাই ক্লাসে যাচ্ছিলাম। নাদিয়া, রাফি, আরিফ তোরা ক্লাসে যা, আমি নাহিদের সাথে একটু কথা বলবো। ওকে, ক্লাস কোনটা জানিস তো? জানি, তোরা যা। ওরা চলে গেল, আমি নাহিদের কাছে গেলাম। নাহিদ ভয় পাচ্ছে, একটু একটু তা দেখেই বোঝা যাচ্ছে। আমাকে একা ডাকার কারণ কি? কারণ আজ তোকে মারবো। মানে? নাহিদের হাত এমনভাবে ধরে রাখলি কেন? কই, আমি আবার কখন হাত ধরে রাখলাম?
দেখ নাহিদ, নাদি আমার ছোটবেলার বন্ধু, ওর বিষয়ে আজে বাজে ভাববি না। আর আমরা এখানে মিশনের জন্য আসছি, পড়ালেখা কিংবা প্রেম করার জন্য নয়। ওকে, কিন্তু কোনো কিন্তু নয়, অনেক সময় আছে এসব করার, আগে মিশনটা হয়ে যেতে দে। ওকে চল। আমি নাহিদ ক্লাসে গেলাম। ক্লাসে স্যার বসে আছে। সিটগুলোর দিকে তাকালাম, একটাও খালি নেই। নাহিদ একজনের পাশে গিয়ে বসলো। আমি বসার জন্য কোনো জায়গা নেই, আমার বসার জন্য কোনো জায়গা নেই। বিষয়টা স্যার বুঝতে পেরে, স্যার আমার পাশে বসাতে পারবো না, জায়গা নেই। তারপর তানু আমাকে বসার জায়গা করে দিল। আমি তানুর পাশে বসলাম। স্যার দিছেন যখন ওই ভালো দেখে ছেলে পাশে বসাতেন, ওর গায়ের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ওকে আমার পাশ থেকে সরান। এই নাম কি তোমার? সকালে গোসল করনি? এই কথা বলার পর সবাই হাসতে শুরু করলো। প্রথম দিন ভার্সিটি এসেই ইজ্জতের ফালুদা হয়ে গেল। আমি তাড়াতাড়ি ওর পাশে উঠে গেলাম। বসানোর পর এমন কিছু হবে ভাবতে পারিনি। আমাকে উঠতে দেখে রাফি তার পাশের জায়গা না থাকা সত্ত্বেও জায়গা খুলে দিল। এটাকেই বলে বন্ধুত্ব। দোস্ত, সত্যি কি আমার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে? তোকে ওর পাশ থেকে উঠানোর জন্য এমন বলেছে, বাদ দে তুই। আচ্ছা, একটা কথা জানার আগ্রহ হচ্ছে। ক্লাসটা শেষ হতে ক্যান্টিনে যাব সবাই, তখন না হয় বলিস। ওকে। ক্লাস শেষে আমরা সবাই ক্যান্টিনে গেলাম। একটা কথা জানতে খুব মন চাচ্ছে। কি? সবাইকে দেখছি একসাথে, কিন্তু তানু নেই কেন? ও তো সেটা কলেজ লাইফের শুরু থেকেই। কেন? ওই জানে, বাদ দে। আজ আর ক্লাস করব না, আর বাসায় যাই। নাহিদ চল আমার সাথে। আমি নাহিদ চলে আসলাম। হঠাৎ সেদিন এসে লোকটাকে দেখলাম যে আমাকে হুমকি দিয়েছিল। দেখ নাহিদ, ওই লোকটা, চল ফলো করি। শুধু শুধু একটা লোককে এভাবে ফলো করে লাভ কি? ও হয়তো কোনো আতঙ্কবাদী, নয়তো অন্য কিছু, যাকে ফলো করলে অনেক কিছু জানা যাবে। আমি নাহিদ লোকটাকে ফলো করছি। লোকটা কিছু দূর গিয়ে একটা ছোট গলির দিকে ঢুকে গেল। আমরা ওর পিছন পিছন আসার পর দেখে ও একদম ভার্সিটির পিছনে এসে গেছে। ওর এখানে কী কাজ থাকতে পারে? লোকটা ভালোভাবে কি যেন দেখছিল, কিন্তু অন্য পাশ থেকে কারা যেন আসছিল, তাই সে লুকিয়ে গেল। তার দেখাতে আমরা লুকিয়ে গেলাম। দেখলাম 5 জন লোক আমাদের পাশ দিয়ে যাচ্ছে। আমি না শুনছিলাম এসব কিছু। ওরা সবাই চলে গেল, কিন্তু ওই লোকটা কই? যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আস্তে আস্তে বের হয়ে ভার্সিটিতে আরও পিছনে চলে গেলাম। কিরে, লোকটা কই গেল? কি জানি, যাক, অন্য কিছু জানতে পারলে ওকে ফলো করো। আমি নাহিদ বাসায় চলে আসলাম। পুরো দিনটাই চলে গেল, কিন্তু ফাহাদদের দেখিনি। জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, কি দোষ করেছি তানুর? ও আমাকে এভাবে সব জায়গায় অপমান করছে কেন? না, এভাবে কাজ হবে না। ওকে আমার ভালোবাসার কথাটা বলে দিতে হবে। যদি গ্রহণ না করে, ওর সামনে আর যাব না। হঠাৎ গেট দিয়ে প্রবেশ করলাম। ফাহাদ আর হাত কই গেল? ফ্রি হয়ে কর্নেল স্যারকে কল দিলাম। হ্যাঁ দিহান, বলো। জি স্যার, আপনি মিশনে কাকে কাকে অ্যাড করবেন বলেছিলেন, তার ব্যাপারে বলতে চাই। তার আগে তোমার লিজার সাথে কিছু কথা বলতে হবে। তোমার সময় মতো ওর সাথে দেখা করে নিও। ওকে স্যার। আচ্ছা রাখি স্যার। স্যারের সাথে কথা বলে ফোনটা রাখলাম। তখনই ফোন বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখি লিজার ফোন। কল ধরে বললাম, হ্যালো। হ্যাঁ দিহান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। যেটা বলার জন্য কল দিয়েছিলাম, তোমার সাথে একটু দেখা করতে হবে। হ্যাঁ বলো। পারবো না, আমার অনেক কাজ আছে। বাবা তোমাকে দেখা করতে বলছে, বাবার কথা রাখবে না? আচ্ছা বলো, কখন দেখা করতে হবে? কাল সকালে। ওকে। জয় সে আমার পাশে বসে আছে। কি ব্যাপার জয়, কোনো সমস্যা? হ্যাঁ ভাই, সকাল থেকে রাহাত ভাই আর ফাহাদ ভাইকে দেখিনি। তোমরা ভার্সিটিতে চলে গেছিলে, এরপর থেকে একা একা ঘুরছি। হয়তো কোনো মিশনে গেছে, আর তুমি এখনো ছোট, তাই তো নিতে ভরসা করে না। কই, আর বড় হতেই পারবো না। তোমরা সবসময় ছোট বলো, আমি কি ছোট বাবু নাকি? আরে রাগ করছো কেন, মজা করছিলাম। হয়েছে, এবার নাস্তা করতে আসো। ওকে, ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। নাস্তা করে নিলাম 3 জনে। কিছুক্ষণ পর রাহাত আর ফাহাদ আসলো। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসতে এত দেরি হলো কেন? ও, দেখে শুনে বন্ধু বানাস। ওকে, ফ্রেশ হয়ে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। ছাদে দাঁড়িয়ে আছি। নতুন কিছু গোলাপ ফুলের চারা এনে ছাদে লাগিয়েছিলাম। কিছু আগের ছিল,
সবগুলোতেই পানি দিলাম। ভাইয়া প্রথম দিন কেমন কাটলো? ভালোই। ও চলো নিচে, রাফি ভাই রাখছে তোমাকে। ওদের এখানে আসতে বল। কোথায় যেন যাবে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। ওকে, যাচ্ছি। নিচে এসে রাফি আর আরিফদের সাথে বের হলাম। কিরে, কোনো জরুরি দরকার নাকি? না, তেমন জরুরি না। চল, ভার্সিটির গেটে কিছু পোলাপান তোকে দেখতে চেয়েছে। চল কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি। আমাকে কেন দেখতে চাইবে? ওকে চল। রাফি আর আরিফের সাথে ভার্সিটির গেট দিয়ে চলে আসলাম। সেখানে এসে দেখি ক্যান্টিনে কিছু ছেলে মেয়ে বসে আছে। বিকালবেলা মেয়েরা ছেলেদের সাথে বসে আছে দেখে অবাক লাগছে। ওরা 7 জন, 3 জন মেয়ে, 4 জন ছেলে। সবার সাথে বসে আড্ডা দিলাম। আড্ডার মাঝে ওরা এখানে কেন, ওরা কে, কি করে, এসব বিষয়ে জিজ্ঞেস করলেও ওরা কথা ঘুরিয়ে নিচ্ছে। একটা ছেলে বলল রাফিকে। দিহান ভাইকে এখানে নিয়ে আসলে দেখছি। তোমরা আমাকে চেনো? আমি দেখাইছিলাম তো ছবি প্রথম দিন যখন আমরা খবর পাই, ওদের বলছি এটা আমাদের দোষ। ও, ভালো করেছো। তা সবাই এখানে কি করে? ও তেমন কিছু না। ও আচ্ছা, এখন কি কোনো কাজ আছে রাফি? না, তোরা পরিচয় হয়নি, আরও অনেক কথা বলার আছে তোকে। সবার সাথে পরিচিত হয়ে নিলাম। ওদের থেকে জানতে পারলাম ওদের আরও 2 জন বন্ধু আছে, একজন ছেলে, একজন মেয়ে। কথা বলে চলে আসলাম বাসায়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়ার ভান করলাম। তারপর যখন সবাই ঘুমিয়ে পড়লো, আমি উঠে বসলাম। সিগারেট ব্ল্যাক সুটকেস থেকে আমার সবচেয়ে প্রিয় বন্দুক বের করলাম। PP-25, আমার বেস্ট বন্দুক। সাথে 4 রাউন্ড এক্সট্রা বুলেট নিলাম। মোবাইল স্ক্রিনের হালকা আলোতে ঘর থেকে বের হয়ে গেলাম। ওই দিনের মতো আজও দ্বিতীয় তলায় তানু বসে আছে। আমার দিকে খেয়াল করলো কিনা জানি না। নাহিদ আর জয়কে মিশনে আসতে বলেছি। ফাহাদ আর রাহাত জানে না মিশন আছে। নাহিদ আর জয়কে নিয়েই চলে আসলাম সমুদ্র ঘাটে। কিরে রাহাত, ফাদ তোর কি দোষ করলো রে? ওদের চোখ দেখে বুঝে ফেলেছি ওরা আমাদের ধোকা দেবে। ওদের কথার ধরন, চোখের ভাষা দেখে বুঝে ফেলেছি যে ওরা আমাদের ধোকা দেবে। তোকে এমনি এমনি এত কম বয়সে মেজর বানিয়ে দেয়নি তো। তোর থেকে আমাকে কিছু বুদ্ধি ধার দে। দেখ, এটা মজা করার সময় না, সিরিয়াস মোমেন্ট। আর জয় একটু সাবধানে থাকবে। এখনো নতুন ট্রেনিংয়ে অনেক ঘাটতি আছে। তোমার সাহস ও বুদ্ধি দেখে মিশনে নিয়েছি। একটু সাবধান হয়ে কাজ করবে, ওকে? সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে না, সাবধান। সমুদ্রের পাড়ে একটা খোলা দ্বীপ। ওপাশ থেকে এপার ভালোভাবে দেখা যায় না। মাঝখানে 6টা চেয়ার, 2টা মুখোমুখি চেয়ার, পাশে 4টা, আর 2 জন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দুপাশ থেকে 4টা করে মোট 8টা গাড়ি আসলো। সব গাড়ি কালো। প্রতিটি গাড়ি থেকে কালো কোট পরা লোক নামলো, হাত প্রিলোড গান। প্রথম 2 গাড়ি থেকে 2 জন ব্যক্তি নামলো। মুখোমুখি চেয়ারে 2টা ওরা বসলো। কালো কোট পরা লোকগুলো দূরে দূরেই দাঁড়িয়ে গেল। জয়, ওই যে দেখ, দূরের ঝোপটা দেখছে, সেখানে গিয়ে আমরা এই লাইটটা ওদের চোখে মারবো। তারপর আকাশের দিকে একটা গুলি ছাড়বে। নাহিদ, ওই পাশে যাবি, আর ওরা যদি তোদের সামনে যায় তাহলে ডাইরেক্ট শুট করবি। সবাই নিজ নিজ অবস্থানে গেলাম। কথা মতো ওরা একই কাজ করলো। ওখানে সবাই ঘাবড়ে গেল। 2 পাশের 2 কালো কোট পরা লোকগুলো ওদের দিকে চলে গেল। এবার আমি ডিলিং এড়িয়ে গেলাম। মোট 8 জন লোক আছে সেখানে। ভাই, এখানে মাল কোথায় আসবে? এই কে রে তুই? মাল নিতে আসলাম। কই পাবো? কতটুকু আর নিতে পারবি? সর্বোচ্চ 1000 টাকা। এখানে 20 কোটি টাকা ডিল হচ্ছে। যা ফোট। যাব, তবে খেলা শেষ করে। এই বলে আশেপাশের গুলোকে মেরে ফেললাম। এই কে রে তুই? আর আছে 2 জন। এটা বলে 2 জনের হাতে শর্ট গান নিল। সাথে সাথে শুট করে ওদের গান ফেলে দিলাম। এই তুই জানিস আমি ডাকাই রাতো মাস্তান, তো 14 গোষ্ঠীকে টুকরো করে ফেলবো। ধন্যবাদ ইনফরমেশনের জন্য। এটা বলেই ওদেরও মেরে ফেললাম। এদিকে জয় আর নাহিদ সবাইকে মেরে ফেললো। নাহিদ নির্দিষ্ট সময়ে আমার পাশে আসলো। জয় আসেনি। তাড়াতাড়ি ওর কাছে গেলাম। জয় সেখানে পড়ে আছে। জয়ের পেটে গুলি লেগেছে। তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাত 2টা। আমাদের গাড়ি ছিল বিধায় হাসপাতালে নিতে কোনো সমস্যা হয়নি। এখন মেন সমস্যা ডাক্তার। হাসপাতালে ডাক্তার নেই। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কোনো ডাক্তার নেই? এত রাতে ডাক্তার কই পাবেন? ওনারা এখনই ডিউটি শেষ করে বাসায় গিয়েছে। প্লিজ ভাইয়া, তুমি একটা কিছু করো। আপনারা চাইলে নীলা আপুর কাছে নিতে পারেন। কোন নীলা? কে সে? উনি একজন ডাক্তার, সন্ধ্যায় ডিউটি শেষ করে বাসায় গিয়েছে।
উনি মানুষের বিপদে অনেক সাহায্য করেন, হয়তো উনি কিছু করতে পারেন। ওকে, তাহলে কোথায় যেতে হবে? তাড়াতাড়ি। হাসপাতালে সিকিউরিটির সাথে নীলাপুর বাসায় গেলাম। আমরা কলিং বেল বাজানোর পর ভেতর থেকে বলল, কে? আপু, আমি শাওন, একজন জরুরি রোগী আপনার সাথে দেখা করতে চান। তারপর ভেতর থেকে দরজা খুললো। দয়া করে আমার ছোট ভাইকে একটু বাঁচান প্লিজ। এত রাতে আপনাদের ভরসা কেমনি করব। আপনি আমাদের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। প্রথমে ওকে বাঁচান, আর কিছুক্ষণ হলেই ও মারা যাবে। তাড়াতাড়ি ওনাকে ভিতরে নিয়ে আসুন। আমরা জয়কে নিয়ে ভিতরে গেলাম। জয়ের শরীর থেকে গুলি তুলল নীলা নামের সে মেয়েটি। আপনারা কোনো সন্ত্রাসী হতে পারেন, আবার নাও হতে পারেন। আমার কাজ ওনাকে বাঁচানো। আমার কাজ আমি করে ফেলেছি। এবার আপনারা আসতে পারেন। বাসায় মা ঘুমাচ্ছে, শব্দ হলেই উঠে যাবে। ওনাকে সকালবেলা নিয়ে যাবেন। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটা অনেক ভরসা করে জয়ের চিৎকার করেছে। ওকে সত্যটা বলে দেওয়া উচিত, যেহেতুই মেজর শাকিল। বলবো কালকে, তার জন্যই জয়কে বাঁচানো গেছে। নাহিদ ভাড়া বাড়ির সামনে এসে গেল। আচ্ছা তুই যা, সকালে আমি আসবো জয়কে আনতে। যেতে হবে। তুই একা যেতে পারবি? পারবো, তুই যা। নাহিদ বাসায় চলে গেল। আমিও নিজ গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা তুললাম। বাসায় পৌঁছালাম। তার আগে এমন একজনকে দেখলাম যাকে আমি আগেও দেখেছি, কিন্তু ও এখানে কেন? বাদ দিই, হয়তো কোনো কাজ আছে। আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। হ্যালো ভাই। দিহান ভাই আজকে অনেক রাতে বাসায় ফিরছে, মাত্রই বাসায় প্রবেশ করলো। তুই আরো ভালো করে নজর রাখ, প্রতি মুহূর্তের খবর আমাকে জানাবি। ওকে ভাই। সকালে মনের আনন্দে ঘুমাচ্ছি। গভীর রাতে ঘুমোতে গেলে ঘুম অনেক দারুণ হয়। সকালে ঘুমটা ভাঙতেই চায় না। এটা আমার সাথে মিলেছে, তাই ডায়লগটা মারলাম। ভাই ওঠো। এই এত সকালে ডাকে গেলে? কাল রাতে অনেক কষ্ট করেছি, এখন উঠতে পারবো না। কাল রাতে কষ্ট করছো মানে? আর এখন কই সকাল 10টা বাজে। ঘুমের ঘরে উল্টাপাল্টা কথা বলা বের করছি। দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। এই না না বোন, উঠে গেছি। তাড়াতাড়ি আসো, সবাই নাস্তা না করে বসে আছে। এতক্ষণ নাস্তা না করে বসে আছে মানে? তানু সহ? না, তানু কিছুক্ষণ আগে নাস্তা করে চলে গেছে। ও, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাসনু চলে যেতে নিচ্ছিল ঠিক তখনই। ভাইয়া, তোমার গেঞ্জিতে রক্তের দাগ কেন? কই না তো। আমার কাছে মিথ্যা বলে লাভ নাই, বলো সত্যিটা। বিকেলে বলবো, শুধু তোকে, কেমন? দেখো ভাইয়া, তুমি কাল রাতে কাজ করছো বলছো, আবার এখন রক্তের দাগ দেখতেছি। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুই বিশ্বাস করতে পারিস না জেনেই তো তোকে বিকালে সত্যটা বলবো বলছি। কয়েক ঘন্টার জন্য বিশ্বাস রাখ। ওকে, আমার বিশ্বাস তুমি খারাপ কিছুতে নাই। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে নিচে গেলাম। কি নবাব, এত দেরি হয় কেন? তোমার জন্য আমাদের বসে থাকতে হয়। দাদু, কাল ভার্সিটি পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সকালে উঠতে পারিনি। কাল থেকে রাত্রে পড়া শেষ করতে না পারলে সকালে শেষ করবি। তবুও বেশি রাত যেন জেগে না থাকিস। ওকে। নাস্তা করে শেষ হওয়ার পর নাহিদকে নিয়ে জয়কে দেখতে চলে গেলাম। নীলাপু তখন বাসায় ছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তোমাদের রোগী জ্ঞান ফিরেছে, চাইলে নিয়ে যেতে পারো। নিয়ে যাব, তার আগে একটা সত্য কথা বলে যেতে চাই। বলো তাড়াতাড়ি, আমার কাজে যেতে হবে। কারোতে আমাদের বিশ্বাস করে ওকে চিকিৎসা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আর কিছু বলার আছে? আপনার মনে কোনো সন্দেহ থাকে তার আগে আমরা আপনাকে বলে দিতে চাচ্ছি, আসলে আমি মেজর শাকিল দিহান। আমরা 3 জন নতুন আর্মিতে জয়েন করেছি। কাল রাতে ওখানে একটা মিশনের কারণেই জয়ের গুলি লাগে। আমাদের সন্ত্রাস বা অন্য কিছু মনে করবেন না। তোমাদের দেখেই আমি বুঝে গিয়েছিলাম তোমরা খারাপ কেউ নও। আর কারো বিপদের পাশে দাঁড়ানো আমার সৌভাগ্য। আর এত বড় একজন মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ওকে, আজ তাহলে আসি, জয়কে নিয়ে যাই। নাস্তা না করে কেউ যেতে পারবে না। আর জয়ের আরো কিছু চিকিৎসা করতে হবে। কি করতে হবে? আগে তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। নীলাপু নাস্তা আনতে চলে গেল। আমি নাহিদ সোফায় বসলাম। জয়ের অক্সিজেন মাস্ক এখনো খোলেনি, তাই কথা বলতে পারছে না। নাস্তা হাজির, এবার নাস্তা করে নাও। আমি জয়কে একটা সেলাইন লাগিয়ে দিই। স্যালাইনের কি দরকার? অন্য কেউ হলে সকালে কোনো রকমে বিদায় করে দিতাম,
কিন্তু জয়ের চিকিৎসা ভালো করে করতে হবে, আর সেলাইনটা লাগলে দুর্বলতা কমে যাবে। ওকে দাও। আমরা তাহলে ওকে নিতে কখন আসবো? দুপুরে খাবার খেয়ে তারপর নিয়ে বাসায় যেতে পারবে। একটু কাজ আছে, মিশন শেষ হলে একদিন খাবো। দুপুরে জয়কে নিতে আসবো। নীলাপুর বাসা থেকে বের হয়ে গেলাম। মিশনের কথা হওয়ার আগে থেকে ফাহাদ আর হাতকে বাসায় দেখিনি। বলিস কি? কই ওরা? জানি না। তুই একটু খোঁজ খবর নে, আমি একটু বাসায় যাই। ওকে আমি দেখেছি। নাহিদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি সবাই মনোযোগ দিয়ে টিভিতে কি যেন দেখছে, সাথে তানু আছে। ও কখন আসলো? দাদু কি দেখছো? খবর দেখছি। ব্রেকিং নিউজ, কাল মধ্যরাতে মেজর শাকিল মিশনে গিয়েছেন। মিশনে কুষ্টির রাশেদ, ঢাকার রাত মাস্তানের মৃত্যু হয়েছে, কিন্তু তারা সেখানে কেন গিয়েছেন তা জানা যায়নি। ওরা দুজন ছাড়া আরও 26 জনের কুখ্যাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। অন্যদিকে বাংলাদেশে গুন্ডা সংস্থার প্রধান জানিয়েছে, কাল রাতে গুন্ডা বিভাগে কারাল করিল কটিল সমপরিমাণ ড্রাগস রেখে গেছেন। এত মাদক কোথায় থেকে আসলো, কিন্তু কে রাখলো এখনো জানা যায়নি। আরও আপডেট পেতে টিআরএ নিউজের সাথেই থাকুন। ফিরছি একটু পরেই। দেখলি কি ছেলে, এতটুকু ছেলে নাকি 28 জনকে হত্যা করছে। এরাই আমাদের দেশের গৌরব। আমি দাদুকে কিছু বলতে যাব, তার আগে তানুই বলে উঠলো, হ্যাঁ, এরা দেশের গৌরব, আবার ক্রাশও। ওই কি বলিস এগুলো? কি বলি মানে সত্যিই বলছি। মেজর শাকিলের উপর আমি না দেখে ক্রাশ খাইছি। ক্রাশ যার উপরে খা। বিয়েটা হবে দেয়ানের সাথে। তোমার কি মনে হয় এরকম একটা কালো ছেলেকে তানু বিয়ে করবে? আরে ওর মতো ছেলে আমার পায়ের নিচে থাকার যোগ্যতা রাখে না। মেজর শাকিল যদি দেয়ানের থেকেও কালো হয়? দূর, তোমার ফালতু কথা শোনার সময় আমার নাই। এই বলে তানু সেখান থেকে চলে গেল। আমি দাদুর পাশে বসে আছি। আচ্ছা দাদু, মেজর শাকিল ছোট, এটা তুমি কিভাবে জানলে? তানুর কথায় তুই কষ্ট পাসনি তো? মেয়েটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। তুই ওর কথায় কষ্ট পাস না? আরে তোর বাদ দাও এসব, আমি যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কর্নেল মাহমুদের মুখে শুনছি, উনি বলেছিলেন মেজর শাকিলের দায়িত্ব অনুযায়ী বয়স অনেক কম। সাংবাদিকরা ছবি ঠিকানা চাইলে উনি বলেন তার বাড়ি চট্টগ্রাম। তানুর 2-3 বছরের বড় হবে। ও আচ্ছা। আমি আর্মিতে সৈনিক ছিলাম। আমার স্বপ্ন ছিল তোর বাবা ও চাচা দুজনের একজনকে আর্মি অফিসার বানাবো। ওদের তো করতে পারলাম না। পরে তোকে নিয়ে স্বপ্ন দেখছি। আমার সেই স্বপ্ন পূরণ না হলেও আরেকটা স্বপ্ন পূরণ করবো অবশ্যই। কি সেটা? তোর আর তানুর বিয়ে। আমি চেষ্টা করব তোমার স্বপ্ন পূরণ করার, কিন্তু তানু এসবের ধারণায় বোঝা যায় ও কখনো আমাকে মেনে নেবে না। কেন নিবে না? অবশ্যই নিবে। তুই ওকে ভালোভাবে বল, ওর মনে তুই একটু ফিলিংস দে। যদি তুই ওকে ভালোবাসিস নিশ্চয় সে তোকে ভালোবাসবে। দেখবি সব ঠিক হয়ে যাবে, আর ও যেদিন চাবো চলে যাবে। দাদু, আমি তানুকে ছোটবেলা থেকে ভালোবাসি। তখন তোমাকে ভয়ে একটু বেশি ভয় পেতাম। হোসে থামো। আর আমি তো এখন একটু রাগ দেখাতাম। আমি এখনো পুরোপুরি বুড়ো হইনি যে রাগ দেখাবো না। প্রয়োজন হলে বেতার বাড়িও খাবি। এই দেখো, আমি কিন্তু আবার চলে যাব, আর আসবো না। এবার আমি সত্যি সত্যিই বেত নিব। ওকে বড় দাদু, বেত নিতে হবে না, আমি কোথাও যাব না। এভাবে কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। তখন নাহিদের কল আসলো। কিরে, জয়কে আনতে যেতে হবে তো। কই তুই? বাসায় আছি, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। নাহিদের সাথে জয়কে আনতে যার জন্য রওনা দিলাম। জয়কে নিয়ে এসে সন্ধ্যা পর্যন্ত গল্প করে বাসায় চলে আসলাম। পুরো রাত আর বাসা থেকে বের হইনি, শুয়ে আছি আর তানুর কথা ভাবছি। তখন মোবাইলটা বেজে উঠলো। দেখি লিজার কল। হ্যালো। দিহান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। আজ তো দেখা করার কথা ছিল। সকালে যখন তোমার মিশনের খবর শুনি তখন ভাবছি কি ভাবছো? রাতে হয়তো ঘুমাতে পারোনি, তাই আর বিরক্ত না করাই ভালো। কালকে দেখা করতে হবে। ওকে। পরের দিন সকালে লিজার সাথে দেখা করতে গেলাম। আমি লিজা একটা রেস্টুরেন্টে বসে আছি। ওই কথা না বলে চুপ হয়ে আছো কেন? তানু কি প্যারা দিচ্ছে নাকি? ফালতু কথা বাদ দিয়ে কি বলবে বলো। আচ্ছা, যেটা বলার জন্য ডাকছিলাম, তোমাকে আমার একটা হেল্প করতে হবে।
কি হেল্প? এই যে ছেলেটা দেখছো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার অনেক বড় একজন অফিসার। তোমার মতো কম বয়সে ও নিজেকে অনেক বড় স্থানে নিয়ে গেছে। আর ও আমার স্যারও বটে, মানে আমি একজন গোয়েন্দা, আর উনি গোয়েন্দা সংস্থার সিনিয়র একজন অফিসার, মানে আমার স্যার। মাত্র 3 মাস, এই 3 মাসে স্যারের প্রেমে পড়ে গেছি। এখন তোমাকে লাইনটা ক্লিয়ার করে দিতে হবে। তোমার ওয়ার্ডারওয়ালা পালন করতে হাড়ে হাড়ে বাধ্য। সো তুমি আমাকে ওর সাথে পরিচয় করাই দেবে, বাকিটা আমার কাজ। তারপর লিজা কিছু ছবি দেখালো তার ফোনে, শুধু একটা, বিভিন্ন ছবি। পরিচয় না, সোজা তোমাকে প্রপোজ করবে সেই ব্যবস্থা করব। থ্যাঙ্কস। ওকে, আজ আসি। আমি চলে বাসায় আসলাম। লিজা তার বাসায় চলে গেল। বাসায় আসতেই তানুর সাথে ধাক্কা লাগে। আমি জানি তুই ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস। আমি তোর সাথে কথা বলি না বলে তুই ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছিস। আসলে সুন্দরী মেয়ে দেখলে কারোরই মাথা ঠিক থাকে না। যা, তোর টাইপের কোনো মেয়ে বেছে নে না, আমার সাথে হবে না। আমি সেখান থেকে চলে আসলাম। আমার মনে হচ্ছে তানু আমার প্রতি একটু একটু দুর্বল হয়েছে, কারণ তানু এতদিন পর আমার সাথে ভালো করে কথা বলল। না, 2 একদিন পর ওকে প্রপোজ করব। ভাইয়া কি ভাবছো? রুমে বসে বসে এসব ভাবছি, তখন কথাটা কেউ বলল। পিছনে তাকিয়ে দেখি তাসনু। কিছু না, কিছু বলবি? দুপুর হয়ে গেল, খাবার রেডি করছি, তাড়াতাড়ি আসো। ওকে, তুই যা, আমি গোসল করে আসছি। হুম। কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করলে সময় অনেক তাড়াতাড়ি চলে যায়। আমারও তানুর কথা চিন্তা করতে করতে সময়টা কেটে গেল। মনে হয় কাউকে মন থেকে ভালোবাসলে এমন হয়। গোসল করে খাবার খেতে গেলাম। সবাই বসে আছে, তানু আসেনি। আমি গিয়ে বসে পড়লাম। এখন শুধু আমার পাশে একটা সিট খালি আছে। কিছুক্ষণ পর তানু আসলো। তানু এসে আমার পাশে বসলো। কি ব্যাপার, তানুর আবার কি হলো যে আমাকে দেখতে পারে না, আমার পাশে বসতো না, এখন সে আমার পাশে বসেছে? তার মানে এতদিন তানু রাগ করেছিল। কি রে, কি ভাবিস? খা। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে রফিকে ফোন দিলাম। কি অবস্থা? এই তো ভালো। তোর? সন্ধ্যে একটু দেখা করিস ভার্সিটির গেটের পাশে, ছোট চায়ের দোকানে, কেউ যাতে না জানে। তা আজ এত জরুরি তলব কেন? প্রেম করবো তোর সাথে, যেটা বলছি করবি, না হলে কিন্তু খবর আছে। ওকে ওকে, আসবো, বাই। আচ্ছা বাই। বিকেল 5টার বেশি হয়নি। জঙ্গলের ভিতর এক আধার ঘরে হালকা আলোয় বসে আছে কিছু লোক, আর তাদের মধ্যে কথা চলছে একটা বিষয় নিয়ে। সেটা হলো মেজর শাকিল এখন তাদের সবচেয়ে বড় পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তুই এতদিন শাকিলের সাথে আছিস, এখনো শাকিলকে চিনলি না? তোরা করিসটা কি? তোদের কি কাজ না করার জন্য আমি বাদাম বিক্রি করে খাওয়াই? আজ সব কয়টাকে দেখবি। বস, আপনি শান্ত হন। মেজর শাকিল দেখতে যেমন, আসলে তেমন দেখতেই। ওর সাহস ও বুদ্ধির সাথে পাঞ্জা না নেওয়াই ভালো হবে। শত্রুর প্রশংসা আমি একদম দেখতে পারি না। এই বলে কপালে শুট করে দিল, তারপর বলা শুরু করলো। এই তোরা শুনে রাখ, মেজর শালিকের সকল দুর্বল পয়েন্টগুলো আমাকে জানাবি। তোদের আমার ফিলিংসের বেশি টাকা পয়সার উপর নজর, তাই এই কাজ আমাকেই করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বস, কাজ হয়ে যাবে। আমরা ও দুর্বল পয়েন্ট খুঁজে বের করব। বিকেল 5টা বাজছে, তাই চলে গেলাম বাজারে। ভালো কিছু স্ন্যাক্স আইটেম আনলাম, আর কিছু লাইট ফুড। এতদিনে তাসনুর কাছ থেকে জানতে পারছি তানু লাইট ফুড পছন্দ করে, তাই পিৎজা বার্গার আনালাম তানুর জন্য। বাসায় এসি কি রে ভাইয়া, তোমার হাতে এগুলো? বলছি, বলো। এগুলো সন্ধ্যায় সবাই মিলে খাবি। তানু যদি বলে কোথা থেকে এনেছে, বলবি আঙ্কেল এনেছে। ওকে? ওকে, কিন্তু এটা কার জন্য স্পেশাল ভাবে আনছো? যা তো। তাসনু চলে গেল। এখন সন্ধ্যা 6টা বাজে। রাফির সাথে দেখা করার জন্য বের হয়ে আসলাম। আমি চলে আসার পর তারপর সবাই খেতে বসলো। সবাই খেতে আসো, আর সবার জন্য স্পেশাল খাবার আছে। কি স্পেশাল খাবার দেখি? সবাই আছে, দিহান কই? কি ব্যাপার, আজ ভাইয়ার জন্য এত দরদ? না, আমরা একাই খাবো নাকি? যে আনলো সে কই? দিহান বাসায় আসুক, সবাই একসাথে খাবো। এটা বলে তানু রুমে চলে গেল। আজ কোনো নতুন মানুষ দেখেছি মনে হয়। অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হবে। হ্যাঁ বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। ভার্সিটির গেটের পাশে একটা দোকানে রাফি বসে আছে। কি রে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোর? ভালো। এত জরুরি ডাক কেন? একটা সত্য কথা বল। বল,
কি জানতে চাস? তুই আসলে কে? ছাত্র জীবন ছাড়া তোর আসল পরিচয় কি? এটা বলার পর রাফি নিজের কোমর থেকে গান বের করে আমার দিকে তাক করলো। এটা বলায় রাফি এরকম রিয়েক্ট করবে ভাবতে পারিনি। এন্টি টেরিজম স্কোয়াড বাংলাদেশ সিভিল পুলিশ। অনেক দিন ধরে তোকে ফলো করছিলাম। রাতে তোর পিছনে একজন ছিল আর দিনে একজন। ভেবেছিলাম তুই কোনো খারাপ কাজে নাই। এখন দেখছি আমার ধারণা ভুল। অপরাধী ছাড়া পুলিশকে কেউ চেনে না। আইনের কাছে বন্ধুত্বের মূল্য নেই। সরি দোস্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দোকানে আমি আর রাফি ছাড়া কেউই নেই। জায়গাটা একটু নিরিবিলি, তাই সন্ধ্যার পর কেউ আসতে চায় না। তাই দোকানেই বেছে নিয়েছি রাফির সাথে কথা বলার জন্য। হয়েছে তোর ঢং বাদ দে। আমি মোটেও ঢং করছি না। এবার আসল কথা বলছি। পকেট থেকে আইডি কার্ড বের করে ওকে দেখালাম। রাফি অনেক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তুই কি আমার ছোটবেলার বন্ধু? সরি দোস্ত, আসলে এই এলাকায় যে অবস্থা কাউকে ছাড়ার সাধ্য নাই। আর আমি বন্ধু শত্রু দেখে আইনের কাজ করি না। ধন্যবাদ। এবার একটা কথা শুন, কানে কানে বলছি। আমরা কানে কানেই কথা বললাম। তারপর আমরা কিছু গোপন কথা বললাম। ওকে, কাজ হয়ে যাবে। এবার ভালো কিছু নাস্তা খাওয়া। আমার আসল উদ্দেশ্য ছিল রাফির সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া। মানুষ থাকলে হয়তো সিন ক্রিয়েট হতো। ভাগ্য ভালো বলে আজ বেঁচে গেছি। দোকান থেকে বের হতে হতে প্রায় রাত হয়ে গেল। আমি আর রাফি গল্প করে করেই আসছি। আমি বাসায় এসে নিচের রুমে যাচ্ছিলাম, ঠিক তখন। কোথায় গেছিলি? এই তো রাফির সাথে ছিলাম। পরিস্থিতি ভালো না, রাতে বাইরে যাবি না। ওকে। এবার ফ্রেশ হয়ে খেতে আয়। তানু তোর জন্য না খেয়ে বসে আছে। কে? তানু। চাচি, তুমি আমার সাথে মজা করছো? ওকে করো, সমস্যা নেই। আমি বসে আছি তা বিশ্বাস হয় না? হবে না কেন, এমনি বলছি আর কি। তাড়াতাড়ি আয়, নাস্তা করবি। ওকে, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে তানুর সাথে নাস্তা করলাম। রাফির সাথে একবার নাস্তা করার পরও তানুর সাথে আবার নাস্তা করলাম। প্রিয় মানুষ বলে কথা। রুমে এসে বসে আছি, তখন নাহিদের ফোন। দোস্ত, অনেক ভালো একটা খবর পাইছি। বল। ফাহাদ আর রাহাত কাদের হয়ে কাজ করে তা জানতে পেরেছি। আর ফাহাদ মারা গেছে। রাহাত চাকরি থেকে রিজাইন নিয়েছে। আর কিছু জানিস? ওকে, ধন্যবাদ। রাহাত মনে হয় জেনে গেছে যে আমি ওকে সন্দেহ করি। আসলে রাহাত, ফাহাদ, জয় আর্মি না, তারা সহকারী ডিটেকটিভ। রাহাত আমার ভাই চাকরি থেকে লিভ নিছে। লিজার সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম। খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ভার্সিটি যাচ্ছি। আজ মনটা হালকা লাগছে। এভাবে ভার্সিটি যাওয়া আসার মধ্যে আরও 15 দিন কেটে গেল। এই 15 দিনে তানুর সাথে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সাথে আরও অনেক তথ্য জোগাড় করেছি নাহিদ, জয়কে নিয়ে। কিরে, তোরা আজ এত তাড়াতাড়ি? ক্যাম্পাসে বসে আছি আমি, রাফি, আরিফ, নাহিদ, নাদিয়া গল্প করছিলাম। তখন তনু এই কথাটা বলল। তোকে খুব মিস করছিল। কে? কে আবার? দিহান, তোর হবু বর। ও ভালো। জানিস তানু, আজ অনেকদিন পর ভালো লাগলো। কেন? এই যে তুই আগের মতো আর নাই। এসব ইমোশনাল কথা বলবি নাকি কোথা থেকে ঘুরে আসবি? এগুলো কি ইমোশনাল কথা বলে নাকি? আর চল, কাল সবাই মিলে ঘুরে আসি। আজ হবে না। আজ না কেন? আজ ক্লাসে যাব সবাই, চল। ওকে, চল। এরকম করতে করতে আরো কয়েকদিন কেটে গেল। এখন তানু আর আমার সম্পর্ক অনেক ভালো। দাদা, চাচা, চাচি সবাই খুব খুশি। সাথে আমি আর তানু। একদিন রাতে ঘুমোচ্ছি, তখন মোবাইল বাজতে থাকে। হ্যাঁ, এতক্ষণ কথা বলা লোকটি রাহাত, আমার নিয়োগ করা সহকারী। ভালোই তো মজা করতে জানিস। আমি মেজর শাকিল দিহান, যার ভয়ে তুই এখনো লোকে আছিস। দেশের মানুষের আস্থা এখন আমি, তুই নয়। আর তুই ফালতু কথা বলবি আর লোকে বিশ্বাস করে নেবে। আর কিছু বলতে দেয়নি আমাকে, তার আগে ফোন কেটে দিয়েছে। নিজের ছোট মনে করে কিছুক্ষণ রাহাতের কথা বিশ্বাস করলাম। আসলেই তো, এভাবে আমার নাম পচানো যাবে না। তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে বের হলাম। গেটের কাছে আসতে আমার জন্য গাড়ি আসলো। নাহিদকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলেছিলাম। গাড়ি নিয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর মনে হলো কোনো বাইক আমাদের ফলো করছে। 3 রাস্তার মোড়ে আসার পর ডান পাশের সিগন্যাল অন করে বাম পাশের রাস্তা দিয়ে চলে গেলাম। আর বাইকওয়ালা চলে গেল ডান পাশের রাস্তায়। ও শিট, আর একটুর জন্য হাতছাড়া হলো। তোকে আমি পাইছি, সন্ত্রাসী করবি? এমন সাজা দিব, শুধু দেখতে থাক। আর যদি তুই সবকিছু জানতে পারতাম তাহলে ভিডিও করে লাইভ টেলিকাস্ট করতাম। আমরা ভার্সিটির পাশে আসলাম। রাত 2টা বাজে। তখন শুরু হয় বোমা বিস্ফোরণের একের পর এক বোমা। দাউ দাউ করে চলছে শহর।
10 মিনিটের মধ্যে শহর নিস্তব্ধ, মানুষ আগুন নিভাতে ব্যস্ত। একটাই কথা, এটা হলো কিভাবে এমন সময় আমার মোবাইলে কল আসলো। কি হবে? দেখতে থাক, দেখাতে থাক। মানুষকে সাহায্য করে আমি আর নাহিদ বাসায় চলে আসলাম। দেখছি তানু এখনো জেগে আছে। কিরে, কই গেলি? বিস্ফোরণ হয়েছে, শোনোনি? কোথায়? ওই তো ভার্সিটির পাশে। ও, তা আজ জেগে থাকার কারণ? ঘুম আসছিল না। মনের মানুষ নাই কোনো, যার কথা ভেবে ঘুমিয়ে যাব। তুমি না বললে মেজর শাকিল তোমার ক্রাশ, তার উপর না দেখি ক্রাশ খাইছো? কিন্তু ওকে পাওয়া তো সহজ না। তানু একটা কথা বলি? বল। সেই ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছি। মাঝপথে কিছুটা বিরতি শৈশবেই কেটেছে, অনেক আনন্দে। তখন থেকে তোমাকে ভালোবাসি। তখন বুঝতাম না ভালোবাসা কি, কিন্তু এখন জানি আমি তোমাকে ভালোবাসি। তোমার মতামত পেলে আমি বাসে বিয়ের ব্যাপারেই বলবো। আমার উত্তর তুমি কাল সকালে পাবে। ওকে, ধন্যবাদ। দুজনে নিজ নিজ রুমে গেলাম। আজ কেন যেন ঘুম আসছে না। ডায়েরি লিখতে মন চাচ্ছে। হ্যাঁ, তানুকে নিয়েই। মনে অনেক কথা হলো, ডায়েরিতে লিখতে শুরু করলাম। তোমাকে কাছে পেয়ে যে কতটা খুশি আমি। তোমার দুঠোঁটে কথায় আমি খুশি। তোমার ভালোবাসা পেয়ে আমি হব ধন্য। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। সকালেতে আর 6 ঘন্টা, কিন্তু আমার কাছে 6 বছরের বেশি। ডায়েরিতে লিখতে লিখতেই টেবিলে ঘুমিয়ে পড়লাম। সকালে রুমের দরজা ধাকাচ্ছে। মানুষের চেঁচামেচি অনেক। অবস্থা বোঝার জন্য আগে জানালাতে নিচে তাকালাম। নিচে পুলিশ ও সাংবাদিক। দরজা খুললাম। চাচা চাচি ও তাসনু রুমে প্রবেশ করলো। ঠাস ঠাস করে 2টা চড় দিল। আঙ্কেল, আমি কি করেছি? কি করিসনি সেটা বল। তুই 1 নম্বর সন্ত্রাস। তুই আসার পর এই এলাকায় খুন আরও বেড়ে গেছে। মানে তুই এসব করছিস? আর যদি তানু না বলতো তাহলে আমরা জানতামই না। না আঙ্কেল, তানু যেটা বলছে সেটা সঠিক নয়। ও ভুল বুঝে বলেছে। অফিসার আমার কথা শুনছে না, নিয়ে যাচ্ছে। চাচা চাচি আমাকে বিশ্বাস করছে না। যারা আমাকে এত ভালোবাসে বিশ্বাস করবেই বা কেন? এই এলাকায় যে পরিস্থিতি, আর এটা তানুর সাজানো একটা ফাঁদ। অফিসারের সাথে গাড়িতে উঠলাম। এদিকে নাহিদ এসে অফিসারকে কিছু বলার আগে আমি ওকে চলে যেতে বললাম। হঠাৎ দাদুর কথা মনে পড়লো। এত কিছু হয়ে গেল, দাদু কই? অফিসার, আমার একটা ইচ্ছে পূরণ করেন। আমি সোজা থানায় চলে যাব। প্লিজ অফিসার, একবার দাদুর সাথে কথা বলতে চাই। দাদুকে নিয়ে আসলে দেখি দাদুর চোখে পানি। হাত করা পড়া সত্ত্বেও পানিগুলো মুছে দিলাম। আসি দাদু, ভালো থেকো। দোয়া করো আমার জন্য। হয়তো আবার দেখা হবে, হয়তো না। চলে আসলাম জেলে। এখনও কাউকে পরিচয় দেয়নি। পুলিশগুলো আমার উল্টা কোনো রেসপন্স না পেয়ে আমাকে গায়ে হাত না দিয়ে ভেতরে যেতে বললো। তারপর সবাই চলে গেল। এবার আমার প্ল্যান সাকসেস হবে, কারণ কিছুক্ষণ এখানে নতুন কিছু করতে চলেছে। অন্যদিকে, এটা কি করলি? রাতে বাইরে যেতে পারে, তাই এসব করলি? দাদা, এসব তো আমি করতে চাইনি। আমি তো দিহানকে সহ্য করতে পারি না। রাতে বের হতে দেখেছি অনেকবার, তাই বললাম। আমার বান্ধবী বলেছে একজন মা বাবাহীন ছেলে কখনো ভালো হতে পারে না। আমার কাটা শেষ। তানু, এটা ভুলও তো হতে পারে। আর তুই সব জায়গায় এমন করিস কেন? ওকে ছাড়ানোর মানুষ কম নেই। ওর বন্ধুগুলো অনেক পাওয়ারফুল বলছে আমাকে, কিন্তু ওর একটা প্র্যাকটিস আছে না, ওইটা শেষ। তুই এমনটা কেন করলি? ওর তো অনেক ভালো ছেলে, তুই দেখতে পারিস না? ঠিক আছে, তাই বলে এত কিছু? দাদা দেখো, ও যদি অপরাধী সেটা প্রমাণ না হয় তাহলে আমি নিজে ওকে ছাড়িয়ে নিয়ে আসব। দেখতে দেখতে দিনটা চলে গেল। আমি এখনও জেলে। এই 12 ঘন্টা অনেক আঘাত করে। ট্রেনিং আছে, সহ্য করে নিতে পেরেছি। পরের দিন সকালবেলা দেখি 2জন পুলিশ আর সাথে নাহিদ আমার কাছে আসলো। সরি রে, আসতে একটু লেট হয়ে গেল। তোর গায়ে কি কোনো অফিসার হাত দিয়েছে? দেখি সে কলিজার টুকরোকে। এই বলার সাথে সাথে অফিসার ভয় পেয়ে গেল। সমস্যা নেই, চল আগে বাসায় যাই। তারপর নাহিদের সাথে বাসায় চলে আসলাম। অনেক কষ্ট হচ্ছে, নিজের বাসায় যেতে না পারায়। শরীর খারাপ, তাই শুয়ে পড়লাম। অন্যদিকে আমার কথা চিন্তা করে দাদু অসুস্থ হয়ে পড়ল। দিনটা গিয়ে রাত চলে আসলো। আবার আগের মতো বের হয়ে গেলাম। আজ একা, সাথে নাহিদ নেই, জয়ও নেই। তবে আজ উদ্দেশ্য ড্রাগ গোডাউন জ্বালিয়ে দেওয়া। সকালবেলা সবাই কলেজে আসলো, শুধু দিহান বাদে। আচ্ছা তানু, বলতো দিহান এমন দোষ করেছে যে তুই এত বড় অপবাদ দিলি? ও অনেক খারাপ লোক। সেটা তুই কেমনে জানলি?
আর এত তাড়াতাড়ি বাসায় পুলিশ কিভাবে আনলি? মনে হচ্ছে এটা তো সাজানো। না, কেউ একজন দিহানের খারাপ কাজের ব্যাপারে বিস্তারিত চিঠি লিখে পাঠিয়েছে। এটাও বলেছে আগামীকাল সকালে যেন ওকে পুলিশে ধরিয়ে দেয়। আর আমিও ওকে দেখতে পারি না বিধায় ধরিয়ে দিলাম। আমার কথা শেষ হয়ে গেল। ও বাসা থেকে চলে গেলে আমারই লাভ। ওরা তোকে কি বললো? তোরা এত কিছু কেন জিজ্ঞেস করছিস? তোরা কি সিআইডি অফিসার যে তোদের সব বলতে হবে? এমনি বলে সমস্যা আছে। এখন তোকে আমরা বলি দিহান কোনো দোষী নয়। আর যারা তোকে উল্টাপাল্টা বুঝিয়েছে তারা দিহানের শত্রু। আর আমরা সিআইডির অফিসার, আমি আর রাফি। বলিস কি তোরা? দিহান এখন কোথায়? আগে শোন, দিহান হলো একজন আর্মি অফিসার। আমরা ওকে জেলে ছাড়াতে গিয়েছিলাম, আর আগেই প্রশাসন ওকে ছাড়িয়ে নিয়েছে। আর দিহান এখানে এসেছে মিশনের জন্য। এখন দিহান কোথায়? জানি না কোথায় আছে, তবে ভার্সিটিতে মনে হয় আসবে। সকালবেলা সবাই কলেজে গেল, শুধু আমি যাইনি। এভাবে 10 দিন পার হয়ে গেল। তানু এখন আমাকে মিস করতে শুরু করেছে। এই মিস করার মাঝে তানুর ভালোবাসা লুকিয়ে আছে। এই 10 দিন আমি ভার্সিটি যাইনি। আজ 10 দিন পর ভার্সিটি যাচ্ছি। পাশে নাহিদ। কিরে, আজ হেঁটে যাবি? আজ থেকে প্রশাসন এই এলাকার সাথে সকল সংযোগ বিচ্ছিন্ন করেছে, জানিস না তুই? বাদ দে, চল। আজ ভার্সিটি এসে দেখি তানু, আরিফ, রাফি, নাদিয়া একসাথে আড্ডা দিচ্ছে। আমি আর নাহিদ যাওয়ার পরে সবাই চুপ হয়ে আছে। কিরে, কি করিস সবাই একসাথে? আড্ডা দেয়। একটু চল একসাথে ঘুরে আসি সবাই মিলে। সবাই মিলে ঘুরছি। আজ তানু কোনো বাধা দেয়নি। একটা জিনিস বারবার খেয়াল করছি, তানু কেমন যেন আর চোখে তাকাচ্ছে। এক পর্যায়ে দেখলাম তানু আর রাফি কে যেন কথা বলছে। ওই দিহান যেন না জানে ও আর্মি, সেটা আমি জেনে গেছি। ওকে। ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে গেল। সবাই একসাথে ছোট একটা হোটেলে খাবার খেয়ে নিলাম। মাঝে মাঝে তানুর দিকে চোখ পড়ছে। বেশ খুশি খুশি লাগছে ওকে। এভাবে দিন কেটে যাচ্ছে। এলাকায় ছড়িয়ে পড়েছে যে মেজর শাকিল এখন ওই এলাকায়। এই কয়েকদিন এলাকার সব খারাপ কাজের লিস্ট তৈরি করে ফেলেছি, সাথে যারা খারাপ কাজ করে তাদেরও। সবাইকে একসাথে ধরতে হবে। 50 জন ফোর্স নিয়ে একদিন কাজ শুরু করে দিলাম। একে একে সবাইকে ধরে ফেললাম। সারা দেশে ছড়িয়ে পড়েছে আমার নাম। খবরের কাগজে শিরোনামে হয়ে দাঁড়ালাম। টিভি ব্রেকিং নিউজ। কাল রাত 3টার দিকে মেজর শাকিল দিহানের পরিচালনায় 7 জন ড্রাগ ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ আর্মির কিছু স্পেশাল ফোর্স। এছাড়া জ্বালিয়ে দিয়েছে 6টা গোডাউন। এসবই নিউজ চলছিল। শাকিল দিহান জাতির গর্ব, নতুন প্রজন্মের অনুপ্রেরণা। টিভির পর্দায় খবর দেখছে হাজার হাজার মানুষ, কিন্তু খবর দেখে 2 জন মানুষ খুবই উত্তেজিত। তারা হলো সে 2 জনের একজনের কথোপকথন। বস, আমাদের 27 লোকে আটকে গেছে। আমি সব ব্যবস্থা করে রাখছি, তুই এখন ওই মেজরের পিছনে লেগে পড়। ওকে বস। স্টেজে দাঁড়িয়ে আছি, পাশে কর্নেল স্যার। যখন তিনি আমাদের মিশনের কথা শুনলেন, তখন তিনি এসব আয়োজন শুরু করলেন। এত কম সময়ে তিনি এত কিছু করে নিলেন, কেমনে কিভাবে সম্ভব? যেন উনি আগে থেকে জানতেন। তারপর কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হলো আমাকে। কিছু কথা বলে নিজের ইউএসএতে যাওয়ার কথা সবাইকে বলে দিলাম। আজকের মতো বাসায় চলে আসলাম। কয়েকদিনের মধ্যে অন্য দেশে পাড়ি জমাবো। সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে যাব। একে একে সবার সাথে দেখা করলাম। তারপর গেলাম নিজ বাসায়। কলিং বেল চাপ দিতেই দরজা খুললো তানু। আর্মির বেশে আমাকে দেখে তানুর মন খুশিতে ভরে গেল। ভিতরে এসে সবার সাথে কথা বলতে লাগলাম। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। আরে কি করছো? সন্তানের কাছে মা বাবা কখনো ক্ষমা চায় নাকি? তোমরা হয়তো না বুঝে করেছো, সমস্যা নেই। আমার কার ওপর কোনো অভিযোগ নেই। দিহান, তুই আমাদের মুখ উজ্জ্বল করলি। চাচা, তোমরা দোয়া করো আমি যেন আরো সামনে যেতে পারি। আর আমি কিছুক্ষণ পর চলে যাব দেশ ছেড়ে ইউএসএতে। একটা অফার এসেছে, সেখানে গিয়ে পড়ালেখাও শেষ করব। আমার কথা শুনে কেউ কিছু বলল না। বুঝলাম সবাই রেগে আছে, কিন্তু আমাকে যে যেতেই হবে। এখানে থাকলে তানুকে বলতে পারবো না। ওর মিথ্যা ভালোবাসা চালে আটকে পড়ে যাব। আশেপাশে তাকে দেখি তানু নেই, তাই সবার থেকে বিদায় নিয়ে তানুর রুমের দিকে গেলাম। মনে হয় আমার অপেক্ষাই করছিল। তার মানে তানুর রুমের দিকে যাচ্ছিলাম, তখন আমার বুকে শক্ত করে লেগে আছে। খেয়াল করে দেখলাম তানু। ঠাস ঠাস করে 2টা চড় দিলাম। মারলে কেন? বেশ করেছি। এতদিন তো আমাকে সহ্যই হতো না, এখন কেন জড়িয়ে ধরতে গেলে? সরি দিহান, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আর কোনো দিন কারোর সাথে মিসবিহেভ করবো না। ওকে, ভালো থাকিস।
এটা বলে বের হয়ে গেলাম। নিজেরই খারাপ লাগছে, যাকে এত ভালোবাসি তার গায়ে হাত দিলাম। কিন্তু কষ্ট সেদিন সেই জেলের মারের কাছে কিছুই না। দাদু চাচা মিলে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো। আজ নিজের দোষে দিহানকে হারালাম, ওকে আটকাতে পারলাম না। আজ আমি যদি ওর ভালোবাসার মর্যাদা দিতাম, ও কখনোই আমাকে ছেড়ে যেত না। নিজের স্বপ্নের রাজাকে নিজের দোষেই হারালাম। আল্লাহ, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। ও দাদু, তুই বসো এখানে। দাদা, দাদা দিহান আবার আসবে? আমাদের ছেড়ে থাকতে পারবে না, দেখিস ও ঠিকই চলে আসবে। দাদুর রুম থেকে বেরিয়ে আসলো। এখন তানুর সাথে কারো কথা বলতে ইচ্ছে করছে না, শুধু আমার কথাই ভাবছে। এদিকে আমি সকল ফর্মালিটি পূরণ করে বিমানে উঠেছি। পেটে হাত দিয়ে দেখলাম প্রচুর পরিমাণে রক্ত ঝরছে। আমার বুঝতে বাকি রইল না এটা স্নাইপারের আঘাত। আর কিছু ভাবতে সময় পেলাম না। আমি পড়ে যাচ্ছিলাম, তখন কিছু আর্মি সদস্য আমাকে ধরে ফেলে। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করি 4 দেয়ালের এক ঘরে। না, এটা ঘর না, একটা হাসপাতাল। এত কিছুর মাঝেও আমার খেয়াল নেই আমার পরিবারের দিকে। কেউ আমার পাশে নেই, আর কর্নেল ছাড়ও নেই কোথাও। তাহলে কি ওরা আমাকে ভুলে গেছে? সুসজ্জিত একটা হাসপাতাল, একজন সিরিয়াস রোগীর জ্ঞান ফিরেছে 1/2 ঘন্টা হয়ে যাচ্ছে, অথচ কোনো ডাক্তার নার্স কেউই নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কেউ একজন রুমে প্রবেশ করলো। দেখে মনে হয় না সে কোনো ডাক্তার কিংবা নার্স। সে এসে আমার পাশে বসলো। আমি এখন কোন হাসপাতালে আছি? এই তো 1/2 ঘন্টা আগে। এবার বলুন আমি কোন হাসপাতালে আছি? বুঝলাম না, এটা হাসপাতালের মতো কেন? রোগীর বেড আছে, সব কিছু হাসপাতালের সরঞ্জাম। ঘুম আসলে তো ঘুমাবো। ওকে, দূর, নামটাই জানা হলো না, তবে মেয়েটা অনেক সুন্দর। দাদা দিহান বিদেশ যাওয়ার পর কি আমাকে, না মানে আমাদের ভুলে গেছে? না, কখনো এমন হবে না। তাহলে বিদেশ যাওয়ার পর একবারও কল করলো না কেন? হয়তো কোনো সমস্যায় পড়েছে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। অন্যদিকে বেলকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ দেখছিলাম। তখন চোখ গেল রাস্তার দিকে। কালো রঙের একটি কার স্পষ্ট দেখতে পাচ্ছি। ভেতরে আমার খুব পরিচিত একজন মানুষ। আচ্ছা, উনি জানে আমি এখানে আছি, নাকি ও এখানে আসছে না? ডাক্তার আপুকে দেখছি কালো গাড়ির সামনে। ওর সাথে আবার কি সম্পর্ক? ওটা আমাকে গভীর প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এখন আমার পুরনো স্মৃতি মনে হচ্ছে, যখন আমার গুলি লাগে। এরপর আমি কোথায় ছিলাম? ডাক্তার আপু আমাকে কেমন করে পেল? আমাকে মারতে চেয়েছে কে? না, আমার বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। ব্যালকনিতে রাখা চেয়ারে বসে এসব ভাবছিলাম, তখন কে যেন ডাক দিল। পিছন ফিরে দেখি ডক্টর আপু। না, কিছু না। না, আমার তো জ্ঞান ফিরছে কয়েক ঘন্টা হচ্ছে, কিন্তু এখন আমার খিদে লাগেনি কেন? আচ্ছা আপু, আমাকে তোমার নাম বললে না কেন? থাক, আর বলতে হবে না, এত কিছু জানতে চাই না। খিদে লাগছে? খিদা লেগেছে, নাস্তা দাও। নাস্তা করে রুমে এসে বসতে দেখি আমার সিটের পাশে মোবাইল, নানা রকম লকার দিয়ে ভরা। আমার মোবাইলের প্রতিটি অংশে লক। মোবাইল হাতের কাছে পেয়ে নিজের অজান্তে হেসে দিলাম। মোবাইল খোলার আগে চোখ গেল দেয়ালের কোনায়। তাড়াতাড়ি বেলকনি থেকে মোবাইলটা চালু করলাম। একটা সময় খেয়াল করলাম মোবাইলের সিম দ্বারা কেউ আমাকে ট্র্যাক করছে। নিজের সন্দেহ ক্লিয়ার করে বুঝতে পারলাম এই খেলা চালানোর মানুষ অনেক, আমি তো শুধু এই খেলার একটা গুটি মাত্র। মোবাইল বন্ধ করে মনে সুখে একটা ঘুম দিলাম। রাত 9টা বাজছে। এখন কল্পনা জগতে হারিয়ে গেছিলাম। রাত 9টা বাজছে। এখন কল্পনা জগতে হারিয়ে গিয়েছিলাম। কখন যে ভাবতে ভাবতে সময় শেষ হয়ে গেছিল জানি না। রাতে ডিনার করে রুমে আসলাম। কিছুক্ষণ পর নাজনীন আপু রুমে আসলো। এটা বুঝতে পারছি না, আমি যে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছি তা ও কীভাবে জানলো? নিজের মনের কাছে প্রশ্ন করলাম, আমি কি ভুল করেছি? মোবাইল সিম আমি ভেঙে ফেলে দিয়েছি। আচ্ছা, অন্য কোনো ডিভাইস দিয়ে কি তারা আমাকে ট্র্যাক করবে? আচ্ছা, আমি যদি ওদের আয়ত্তে থাকি তাহলে আমাকে ট্র্যাক করার কি দরকার? কতগুলো প্রশ্নের উত্তর আমার জানা খুবই দরকার। রাত 2টায় বেলকনিতে গিয়ে দেখতে পাই একটা কালো গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। নিচে গেলাম, গিয়ে কালো গাড়ির সামনে দাঁড়াতে একটা কাগজ রেখে গাড়িটা চলে গেল। কাগজটা হাতে নিয়ে যে খুললাম তাতে লেখা। চিঠিটা পাঠালো কে? কেমন ব্যক্তি যে আমাকে ভালোবাসে? এসবই ভাবছি। প্রিয় দিহান, তোমার কোনো ভয় নেই, আমি আসবো তোমাকে বাঁচাতে। আমি জানি তুমি এখন কিরকম কষ্টে আছো। তুমি তোমার বুদ্ধির জোরে এসব মোকাবেলা করতে পারো। ইতি না বলা তোমার ভালোবাসা। ভাবতে ভাবতে এখানেই ঘুমিয়ে পড়লাম।
সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে গেলাম। আজ আর মানব না, আজ কোথায় হারিয়ে যাব। প্রধান সড়কে আসতেই হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে মেরে দিল। আহা বলে চিৎকার দিয়ে উঠলাম। কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমি এখন কোথায়, আর তুমি এখানে কোথা থেকে আসলে? সব বলবো, আগে তুমি বলো এখন কেমন লাগছে? ভালো লাগছে। এবার বলো তুমি এখানে কেন? এই জন্যই গুন্ডা ফাড়ো করে আমাকে মারতে এসেছিলে? আরে কি সব যাতা বলছো? মনে হয় ঘুমের ঘোরে অনেক বাজে স্বপ্ন দেখেছো। স্বপ্ন কেন? আমি তো বিমানে ওঠার সময় আমাকে গুলি করে আর আমি পড়ে যাই। এরপর কি আমাকে কিডন্যাপ করে আর আমি বন্দী হয়ে যাই। তোমার আবার কোথায় গুলি লাগলো? প্লিজ এমন করো না দিহান। ওকে, তুমি এখন এখান থেকে যাও। তানু এমন কথা কেন বলছে? আমার গায়ে যে গুলি লাগছে ওইটা মনে হয় তানু জানে না। স্বপ্নে তো বাজে জিনিস দেখে মাথা কাজ করছে না। হ্যাঁ, এতক্ষণ স্বপ্নই দেখছিলাম। সন্ধ্যাবেলা এমন একটা সময় যে সবারই মন ফ্রেশ থাকে। জানি লিজা তনুকে আমার পছন্দের বিষয় বলে দিয়েছে। বসে বসে মশা মারছি, তখন তানু নাস্তা নিয়ে আসলো। নাস্তা করে নাও। তানু এটা বলে আমার পাশে এসে বসলো। করছি, বাট তুমি সবাই গিয়ে বসো, আমার ভালো লাগছে না। এমনি এমনি ওকে রাগানোর জন্য এমনটা বললাম। অশ্রু চোখে আমার দিকে তাকিয়ে সে সোফায় গিয়ে বসলো। ওর দিকে তাকিয়ে দেখলাম মুখ কালো করে বসে আছে। আমি নাস্তা নিয়ে ওর পাশে গিয়ে বসলাম। পাগলিটা নিজের জন্য নাস্তা আনেনি, আমার সাথে ভাগ করে খাবে বলে। লিজাকেও আসতে দেয়নি রুমে। নাও হা করো, আমার হাতে খেতে ইচ্ছে করছে না। এটা বলার পর আমি উঠে চলে আসতে নিলাম, তখন আমাকে টেনে আবার বসিয়ে দিল। তারপর হা করে আমাকে ইশারা করে ওকে খাইয়ে দেওয়ার জন্য আমি ওকে খাইয়ে দিলাম। তোমাকে আমি ভালোবাসি, এটা মিথ্যা কথা, তবে তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই আমি। সরাসরি বললে কি হয়? আই লাভ ইউ। আই লাভ ইউ টু দিহান। আমাকে মাফ করে দিও, আমি তখন তোমাকে বুঝতে পারিনি, আর কখনো এমন হবে না। তোমার কথা মতোই থাকবো। তানু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার ডায়েরিতে কান্না নামক শব্দ থাকা নিষেধ, এই বলে ওর চোখের পানি মুছে দিলাম। এবার বলো আমরা বিয়ে করছি কবে? যেদিন আল্লাহ আমাদের কপালে বিয়ে ঠিক করে রেখেছেন সেদিন। চলো এবার সন্ধ্যার সময়টা উপভোগ করে আসি। এরপর তানুকে নিয়ে সারা শহর জুড়ে ঘুরলাম। আজ আমি অনেক খুশি। আমার প্রিয় মানুষটা আমার পাশে সারা শহর ঘুরছে। তার খুশি দেখে নিজেরই অনেক ভালো লাগছে। এভাবেই চলছে আমার আর তানুর ভালোবাসা। সে এখন আমাকে ছেড়ে থাকতে পারে না। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনটাও চলে আসলো। ছোটোখাটো আয়োজন করে আমাদের বিয়ের কার্যক্রম শেষ হলো। বাসর করে গিয়ে দেখি তানু ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে দেখেই তাড়াতাড়ি সালাম করতে আসলো। এরপর আমাদের বাসরাতের কার্যক্রম শুরু হলো। সকালবেলা উঠে দেখি তানু পাশে নেই, তাই আশেপাশে তাকে দেখছিলাম। তানু গোসল সেরে বাথরুম থেকে বের হলো। ভেজা চুলকে অনেক সুন্দর লাগছে। কি রে, এমন করে কি দেখছো? আজ না তোমাকে খুব সুন্দর লাগছে। এভাবে যেন সারা জীবন তোমাকে দেখতে পাই, সবসময় হাসি খুশি ভাবে, কখনো যেন চোখের পানি না ছড়ে। মনে থাকবে? এই বলেই তানুকে বুকে জড়িয়ে নিলাম। আর এর সাথেই শেষ হলো আরেকটি হ্যাপি এন্ডিংয়ের গল্প। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্পের জন্য তৈরি হবেন। আল্লাহ হাফেজ।